লেখিকা ববিতা রায়ের মেয়েটি অসতী। এটি হলো সেকেন্ড পার্ট এবং এটি শেষ পর্ব। আপনাদের মনে আছে তো আগের পর্বে কোথায় শেষ হয়েছিল? অমিত, যে হলো উর্মির ভার্সিটির ফ্রেন্ড, সে উর্মিকে প্রপোজ করেছিল, কিন্তু উর্মি তখন অমিতকে বলেছিল যে তুমি কি আমার সম্পর্কে সব জানো? তুমি কি আমার সব সত্যি মেনে আমার পাশে থাকতে পারবে? তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তখন অমিত তাকে বলেছিল যে আমি তোমার যা খারাপ থাকুক না কেন সব কিছুকে মেনে নিয়ে তোমার পাশে আমি থাকব। তো যাই হোক, তারপর থেকে শুরু করা যাক যে উর্মির জীবনে তারপরে কি ঘটল। তোমার জীবনে যা কিছু ঘটে যাক, আমার তোমাকেই চাই উর্মি, ভীষণভাবে চাই। উর্মি বাঁকা হেসে বলল, ওকে, তোমার কথা মেনে নিলাম, তবে এক শর্তে। কি শর্ত উর্মি? উর্মি হাত বাড়িয়ে দিল, ইশারায় অমিতকে ছুঁতে বলল। অমিত উর্মির বাড়িয়ে রাখা হাতে হাত রাখল, আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তুমি যে শর্ত দেবে আমি বিনা বাক্যে মেনে নেব, তবু আমার তোমাকেই চাই উর্মি। আজ থেকে 7 দিন তুমি আমার সাথে মিশবে, আমার লাইফস্টাইল চলাফেরা সব কিছু দেখবে, আমার অতীত বর্তমান জানবে। সব কিছু দেখে জেনে শুনে যদি আমাকে পছন্দ হয় বা বিয়ে করতে ইচ্ছে করে, তবেই তোমার মা বাবাকে আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব রাখতে পাঠিও। অমিত হেসেই উড়িয়ে দিল, বলল, হে আর কি এমন কঠিন কাজ, চলো তোমাকে বরং বাসায় পৌঁছে দিয়ে আসি। চলো। রিকশায় পাশাপাশি দুজন বসে আছে। বাতাসের তীব্রতায় উর্মির খোলা চুল অমিতের চোখে মুখে আছড়ে পড়ছে। মাতাল করা বুনো গন্ধে অমিতের কেমন নেশা ধরে যাচ্ছে। উল্টো দিকে অমিতকে কেন্দ্র করে উর্মির কোনো অনুভূতি কাজ করছে না। উর্মি রিকশা চালককে বলল, মামা থামেন, এসে গেছি। উর্মি রিকশা থেকে নেমে অমিতকে বলল, কি হলো, বসে আছো কেন? নামো। মানে? বাড়ি যাবে না? এত রাতে তোমার বাসায় গেলে তোমার বাবা মা কি ভাববে? কিছুই ভাববে না, তুমি আসো তো। অমিত বিস্ময়ে চেপে ভাড়া মিটিয়ে ভয়ে ভয়ে উর্মির পিছু পিছু গেল। ফ্ল্যাটে ঢুকে উর্মি বলল, তুমি বসো, আমি চেঞ্জ করে আসি। তোমার বাবা মা কোথায় উর্মি? তারা কেউ আমার সাথে থাকে না। এত বড় ফ্ল্যাটে উর্মি একা থাকে? অমিতের যেন কেমন লাগলো, তবে মুখে কিছু বলল না। উর্মি একটা হাতা কাটা শর্ট জামা পরে এলো, অমিতের গা ঘেঁষে বসল। উর্মিকে এই রূপে দেখে অমিত শুকনো ঢোক গিলল, ইতস্তত করে বলল, অনেক রাত হলো, এখন ফিরতে হবে আমাকে। আমার ফ্ল্যাটে প্রথম এলে কিছু না খেয়ে যেতে দেব নাকি? আমি কিছু খাবো না উর্মি, না খেলে আমার পাশে বসো, আমার খাওয়া দেখো। উর্মি ড্রয়ার থেকে ইয়াবার প্যাকেটটা টেনে বের করলো। অমিত চমকে উঠল, অস্ফুট স্বরে বলল, তুমি নেশাখোর? ভয় পাচ্ছ? না। উর্মি দক্ষ হাতে ইয়াবা ট্যাবলেট আগুনে তা দিয়ে নল দিয়ে নিঃশ্বাসের সাথে টেনে নিল। অমিত গালে হাত রেখে নতুন এক উর্মিকে দেখছে। উর্মি আচমকা অমিতের কোলে চেপে বসল, 2 হাতে গলা জড়িয়ে ধরে আবেগী গলায় বলল, এখন আমার অন্য কিছু চাই। অমিত খুব ভয় পেল, উর্মিকে সরিয়ে দিতে চাইল। উর্মি আরও শক্ত করে অমিতের কোলে চেপে বসল। অমিতের চোখে মুখে গালে চুমুখে নেশা জড়ানো কণ্ঠে বলল, আজ রাতের জন্য আমাকে কত দেবে? হোয়াট? বুঝলে না? উর্মি, তুমি কি পাগলামি শুরু করলে? ছাড়ো বলছি। খবরদার পাগলামি বলবে না, এটা আমার প্রফেশন। অমিত থমকে গেল, ক্ষণিকের জন্য মাথা ঘুরে উঠল। কি বলে এই মেয়ে? চকচক করলেই শোনা হয় না। উর্মি তার জল জ্যান্ত উদাহরণ। এরকম একটা নষ্ট মেয়ে মানুষকে অমিত নিজের ঘরের বউ করতে চেয়েছিল? ছি, ভাবলেই গা গুলিয়ে উঠল। অমিত উর্মিকে বহু কষ্টে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। মেয়েটা সাপের মতো অমিতকে পেঁচিয়ে ধরেছে। অমিত আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। রাস্তায় গিয়ে ঘন ঘন দম ছাড়ল, নিজের কানে চিমটি কেটে বলল, খুব শিক্ষা হয়েছে আমার, জীবনেও আর এই পথ মারাবো না। নয়নতারা উর্মিকে সকালে ফোন করল, বলল, শিহাব কি তোমার ওখানে আছে দিদি? না তো, কেন? আসলে কাল রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না,
ফোন বন্ধ, বাড়ির সবাই খুব টেনশনে আছে। যে ধুরন্ধর বর তোমার, দেখো কোন পাড়ায় গিয়ে বসে আছে। আচ্ছা দিদি, এখন রাখি, পরে কথা হবে। উর্মিকে আজ বিকালেই এক জায়গা যেতে হবে। লোকটি হাফ নাইটের জন্য উর্মিকে ভাড়া নিয়েছে। উর্মি সময় নিয়ে সাজলো। যখনই আকর্ষণীয় ড্রেসটা পরতে যাবে ঠিক তখন কলিং বেল বেজে উঠল। উর্মি বিরক্ত হয়ে দরজা খুলে চমকে উঠল। দরজার ওপাশে মা আর অয়ন হাতে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। উর্মি শুকনো ঢোক গিলে একটুখানি হাসার চেষ্টা করল। বলল, আমাকে তো বললে না তুমি আজ আসবে? রেবেকা উর্মিকে পাশ কাটিয়ে বাসায় ঢুকতে ঢুকতে বলল, সবসময় তোকে বলে আসতে হবে কেন উর্মি? আমরা কি নিজে থেকে আসতে পারি না? আমি তা বলিনি মা, তোমার আসার কথা জানলে আমি রান্না করে রাখতাম। দিদি, মা খাবার নিয়ে এসেছে। এত সেজেছিস কেন? তুই কি কোথাও যাবি? না, এমনি শখ করে সেজেছি। হ্যাঁ, মাঝে মাঝে সেজে গুজে থাকবি, সাজলে মন ভালো থাকে। এবার যা, আমার জন্য 1 কাপ চা করে আনতো মা, গাড়িতে চড়ে মাথা ধরে গেছে। উর্মি দীর্ঘশ্বাস গোপন করে রান্নাঘরে চলে গেল। মাকে চা করে দিল, তারপর আলতো হাতে মায়ের মাথা টিপে দিল। এক ফাঁকে ফোনটা সুইচ অফ করে রাখলো। বলা তো যায় না কখন কোন কাস্টমার ফোন দেয়। রাতে মেয়ের সাথে ঘুমালো রেবেকা। গভীর রাতে ঘুম থেকে উঠে পা টিপে টিপে ব্যালকনিতে চলে গেল উর্মি। হাতে ধরে রাখা ফোন চালু করে একটা নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে ফোন ধরেই রাগী কণ্ঠে বলল, এই, তুই আজ আসতে চেয়েও আসলি না কেন? বল, এতগুলো টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিলি, আমি গাড়ি পাঠালাম, তোর জন্য কাজ ফেলে প্রায় অর্ধেক রাত অপেক্ষা করেছি। আমার সময়ের কি কোনো দাম নেই তোর কাছে? তুমি রাগ করো না জান, আমি তোমার হাফ নাইটের টাকা নিয়েছি, সেই টাকার বিনিময়ে তোমায় ফুল নাইট সার্ভিস দেব, প্রমিস। তবে আমার একটু সময় প্রয়োজন। আমি তোকে আর 1 সেকেন্ডও সময় দেব না, তুই এখনই আসবি, আর না হলে আমি তোর ফ্ল্যাটে চলে আসবো কিন্তু। কেন পাগলামি করছো? আজ মা এসেছে, টাকার বিনিময়ে আমি খারাপ কাজ করি, মা জানলে আমাকে মেরে ফেলবে। ভণ্ডামি করো আমার সাথে তুমি, মিথ্যা কথা, তোকে আমি একটুও বিশ্বাস করি না। কোন নাগর নিয়ে শুয়ে আছিস তাই বল? তোমার কাছ থেকে টাকা নিয়েছি, আরেকজনের সাথে শোবো কেন তুমিই বলো? আমি এত কিছু বুঝি না, তুই এক্ষুনি আয় প্লিজ। আজ পারবো না জান, পারলে এতবার বলা লাগে? তুই তাহলে সত্যি আসবি না? না গো, কাল দিনে যাব, প্রমিস। আমি অপেক্ষায় থাকবো। কাল যদি তুই না আসিস আমি কিন্তু সত্যি সত্যি তোর ফ্ল্যাটে চলে যাব। আচ্ছা, এখন রাখি, বাই। ফোন কেটে দিয়ে উর্মি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রেবেকাকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল উর্মি। ভয়ে ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, মা তুমি? রেবেকা ঠাস ঠাস করে উর্মির গালে এলো পাথারি থাপ্পড় মারল। কাঁদতে কাঁদতে বলল, এত অধঃপতন এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি? ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার নিজের পেটের মেয়ে। মা চুপ, একদম চুপ। তুই একটাও কথা বলবি না আমার সাথে। এই পাপের টাকা আমাদের গেলাচ্ছিস তুই। আমিও বোকা, তোকে একা ছেড়ে রেখেছি। ঈশ্বরকেও ভয় কর উর্মি, তুই নিজে তো জাহান্নামে যাবি, সাথে আমাদেরও নিয়ে যাবি। ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমি না খেয়ে মরে যাব, তবু তোর পাপের টাকার একটাও নেব না আমি। আজকের পর থেকে আমার কোনো মেয়ে নেই। মনে মনে ভাববো তোর বাপ ভাইয়ের মতো তুইও মরে গেছিস। অয়ন, অয়ন, শিগগিরই ওঠ, এই বন্ধ ফ্ল্যাটে আমার দম বন্ধ হয়ে আসছে। মা, মা, আমার কথাটা তো শোনো। উর্মি রেবেকার পা দুটো জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। রেবেকা শাড়ির আঁচল মুঠো করে ধরল, নিজেকে খানিক সামলে নিয়ে বলল, পা ছাড় উর্মি, তোর স্পর্শেও আমার ঘৃণা লাগছে। আমি তোমার পা কিছুতেই ছাড়বো না মা। রেবেকার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে উর্মির চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। পিঠে বেশ কয়েকটা কিল থাপ্পড় বসিয়ে দিল। অয়ন দৌড়ে এসে রেবেকাকে ঝাপটে ধরল। ভীত কণ্ঠে বলল, কি হয়েছে মা? দিদিকে পাগলের মতো মারছো কেন? পাগল হয়ে গেছি তাই? তোর এই দিদি কি করেছে জানিস? দিনের পর দিন আমাদের মিথ্যে বলে ঠকিয়ে রাতের আধারে নিজের নারী শরীর বেচে আমাদের খাওয়াচ্ছে। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন অয়ন? অয়ন সবটা জানে,
তাই কিছু বলল না। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। মেঝেতে বসে উর্মি হাপুস নয়নে কাঁদছে। সুন্দর চোখ মুখ লাল টুকটুকে হয়ে গেছে। রেবেকাকে শত বাধা দিয়েও আটকে রাখতে পারল না উর্মি। গভীর রাতেই অয়নকে সাথে নিয়ে চলে গেল। যাওয়ার আগে দৃঢ় কণ্ঠে বলে গেল, আজকের পর থেকে জানবো আমার কোনো মেয়ে নেই। একটা মেয়ে ছিল, মরে গেছে। তোর এই নষ্ট মুখ আর কখনো আমাকে দেখাবি না। যেদিন তোর এই মুখ নিয়ে আমার সামনে আসবি সেদিনই আমি গলায় ফাঁসি নিয়ে মরব। আমি যে কি পাপ করেছিলাম, বেছে বেছে আমার পেটে বেজন্মাগুলো জন্ম নিল। কাঁদতে কাঁদতে উর্মির গলা ভেঙে বসে গেছে। মা উর্মিকে ভুল বুঝল। সব কিছু একপাশে সরিয়ে রেখে মা কি উর্মিকে একবারও বুকে টেনে নিতে পারত না? মা একবার বলেই দেখত সব কিছু ছাড়তে হবে। উর্মি বিনা বাক্য ব্যয়ে মেনে নিত। মা তো একবারও মুখ ফুটে বলল না, উর্মি যা করেছিস ভুল করেছিস, এখনো সময় আছে, এই পাপের পথ থেকে সরে আয়। আমার টাকা পয়সা লাগবে না, শুধু একটু সম্মানের সাথে বাঁচতে চাই। মা বলে গেল সে আর উর্মির মুখই দেখতে চায় না। মা বলে গেল সে আর উর্মির মুখই দেখতে চায় না। উর্মি এই নষ্ট মুখ নিয়ে মায়ের সামনে দাঁড়ালে মা নাকি গলায় ফাঁসি নিয়ে মরবে। ইস, কত বড় কথা! তাহলে এতদিন কাদের জন্য উর্মি এত কিছু করল? উর্মির মাথায় জেদ চেপে গেল। এতদিন রাগঢাক করে চলতো, এখন আর তা চলবে না। আপন মা হয়ে যখন উর্মিকে বুঝলো না, তখন আর তাদের সম্মানের কথা ভেবে কোনো লাভ নেই। উর্মি এই ফ্ল্যাট ছেড়ে দেবে, অনেক অনেক দূর চলে যাবে। তবে যাওয়ার আগে উর্মির ফ্যামিলির চোখে যতটা খারাপ হওয়া যায় তাই হবে। উর্মি চোখের জল মুছে নিল। ফোন হাতে নিয়ে দেখল উকিলের ফোন। উর্মি রিসিভ করতেই বলল, হ্যালো উর্মি, নয়নের কেসটা তো তোমার মা উঠিয়ে নিতে বলছে, কি করব? উর্মি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। বলল, মা যা বলে তাই শুনুন। তার ছেলে সে যদি কেসটা উঠিয়ে নিতে চায়, সেখানে আমার কিছুই বলার থাকে না। উকিল বেশ অবাক হলো, তবে মুখে কিছু বলল না। উর্মির পিসি ফোন দিল, বলল, তুই নাকি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করিস? পিসির মুখে কথাটা শুনতে এত বিশ্রী লাগলো, পিসি উত্তরের অপেক্ষা না করে গড়গড় করে কতগুলো কথা বলে গেল। তাই তো বলি, এত টাকা কোত্থেকে আসে? অল্প দিনের চাকুরির বেতন দিয়ে দুটো সংসার এত সচ্ছলভাবে চালানো যায় নাকি? আবার এত ফুটানি করে চলিস তোরা। শোন উর্মি, তুই কিন্তু খবরদার আমার শ্বশুর বাড়ি আর আসবি না। এমনিতেও ভয়ে আছি, তারা কখন জেনে যায়। জানলে সারা জীবন খোটা শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যাবে। কথাগুলো বলেই ফোনের লাইন কেটে দিল পিসি। বহু কষ্টে উর্মি কান্না আটকালো। ছোটবেলা থেকেই এই পিসির সাথে উর্মির গলায় গলায় ভাব ছিল। পিসির বিয়ের আগে নানু বাড়িতে বেড়াতে গেলে সারাক্ষণ পিসির সাথে সাথে থাকতো উর্মি। দুজনের একসাথে কাটানো কত শত সুখ স্মৃতি মনের অলিগলিতে গেঁথে আছে। সেই পিসিও আজ কত সহজেই উর্মিকে পর করে দিল। আর কারো ফোন আসার আগেই উর্মি ফোন থেকে সিমটা খুলে ভেঙে ফেলল। আজকের পর থেকে আর কারো সাথে যোগাযোগ রাখবে না উর্মি। কি দরকার যেচে পড়ে অপমানিত হওয়া? উর্মি পড়াশোনা ছেড়ে দিল। এখন আর রাতের আধারে লুকিয়ে লুকিয়ে যায় না। ঝকঝকে দিনের আলোতে সেজে গুজে নিত্য নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়। ক্লাবে গিয়ে নেতাগোছের লোকদের সাথে বসে বসে মদ খায়। অসাধু ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে নেশাদ্রব্য অস্ত্র পাচার করে। প্রথম প্রথম ভয় লাগতো, তবে তারা খুব কৌশলে উর্মিকে পেটে কাপড়ের টোপলা বেঁধে প্রেগনেন্ট বানিয়ে ব্যথা ওঠার অভিনয় করে অন্য দেশ থেকে এদেশে নেশাদ্রব্য সাপ্লাই দেয়। এতে অবশ্য উপরের মহলেরও হাত আছে, তারাও অবৈধ ব্যবসার পার্টনার। তাই উর্মির পুলিশে ধরা পড়ার ভয় নেই। বেখেয়ালে ধরা পড়ে গেলেও ব্লাউজের ভেতর থেকে একটা গোপন কার্ড বের করে দেখালেই ছেড়ে দেয়। কয়েক মাসের ব্যবধানে উর্মির কত অর্থ সম্পদ হয়েছে তা উর্মি নিজেও জানে না। বাবা বেঁচে থাকতেও এত বিলাসবহুল জীবনযাপন করেনি উর্মি, যা এখন করে সে। এক জায়গায় বেশি দিন থাকতে একটুও ভালো লাগে না উর্মির। সময় পেলেই একা একা ট্যুরে চলে যায়। নিজের মতো দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সিলেটের বিখ্যাত চা বাগানে ঘুরতে যায়। তুহিনের সাথে প্রথম দেখা হলো উর্মির। ছেলেটা প্রচণ্ড চঞ্চল আর খুব হাসি খুশি। এক ঝাঁক বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছে। সাদা গেঞ্জির উপর কালো টি শার্ট, জিন্সের প্যান্ট পরেছে, চোখে সাদা গ্লাসের চশমা, চুলগুলো সিল্কি তবে স্টাইল করে ছেটে রাখা, ফর্সা মুখে ছোট ছোট চাপদাড়ি।
এত বন্ধু বান্ধবের ভিড়েও তুহিনকে দেখে উর্মির বুকের ভেতর যেন কেমন করে উঠল। সত্যিকারের ভালোবাসা বোধহয় এত বলে কয়ে আসে না, হুট করে হয়ে যায়। তুহিনের বাহ্যিক সৌন্দর্য দেখে উর্মি মুগ্ধ দৃষ্টিতে দূর থেকে তন্ময় হয়ে চেয়ে রইল। তুহিন একটা কাচের বোতল ভেঙে তার ভেতরে হালকা জল ছিটিয়ে দিল। চা বাগানের একপাশে ভাঙা বোতল রেখে বোতলের সামনে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ইশারায় বন্ধুকে ধরে রাখা ক্যামেরায় ক্লিক করতে বলল। তুহিন ছবিগুলো দেখে খুশিতে লাফিয়ে উঠল। কাছের একটা কফি শপে গিয়ে বসলো। বলল, থ্যাংক ইউ ফ্রেন্ড, ছবিগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন এডিট করে ফেসবুকে আপলোড দেব, দেখবি মেয়েরা ফিদা হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো আবার মেয়েদের গোপন ক্রাশ। এই ছবিটায় লাখখানেক রিয়াক্ট পড়বে, দেখিস। লোকেশন প্লাস তোকে দেখতে এত সুন্দর লাগছে। দোয়া কর ফ্রেন্ড, লাখখানেক রিয়াক্ট পড়লে তোদের সবাইকে ট্রিট দেব। উর্মি পাশের টেবিলে বসেছে। ওদের কথোপকথন শুনে বেখেয়ালে হেসে দিল। এরকম পাগলা বন্ধু বান্ধব থাকলে মন্দ হয় না। ওদের জীবনটা কত সহজ সরল, আর উর্মির জীবন একরাশ অন্ধকারে তলিয়ে যাওয়া নষ্ট জীবন। গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে একটা নাম্বারে ডায়াল করল উর্মি। কানের সাথে ফোনটা চেপে ধরে সিগারেট ধরালো। তাতে আয়েশ করে একটা সুখ টান দিয়ে শূন্যে ধোয়া ছেড়ে বলল, দেখো, মেসেঞ্জারে একটা ছেলের ছবি পাঠিয়েছি। একদিনের মধ্যে ছেলেটার নাম কি, কোথায় থাকে, কি করে, মোট কথা ফুল ইনফরমেশন লাগবে আমার। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। উর্মি একটা বিলাসবহুল রিসর্টে উঠেছে। সিগারেট খাওয়া শেষ করে ব্যাগ থেকে একটা কাঁচা হলুদ রঙা সুতির শাড়ি বের করে খুব যত্ন করে পরল। স্ট্রেট করা চুলগুলো ছেড়ে দিল। ডান হাতে এক মুঠো লাল চুড়ি পরে চোখে মোটা করে কাজল টেনে নিল। ঠোঁটে হালকা কালারের লিপস্টিক পরে কপালের মাঝখানে ছোট্ট একটা লাল টিপ পরল। ব্যাগ হাতে রিসর্ট থেকে বেরিয়ে রাস্তায় নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। প্রকৃতিতে আগুন লেগেছে। চারপাশে লাল রঙা শিমুল ফুলের ছড়াছড়ি। সিলেটে রীতিমতো মুঠো মুঠো বৃষ্টি হয়। উর্মি বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেল। কাঁপতে কাঁপতে তুহিনরা যে হোটেলে উঠেছে সেই হোটেলের উদ্দেশ্যে ছুটল। তুহিনরা দোতলায় উঠেছে। তুহিন অনেকক্ষণ যাবৎ ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিসহ দূরের চা বাগান ভিডিও করছে। হঠাৎ ক্যামেরায় একটা মেয়েকে দেখে থমকে গেল। পুতুলের মতো সুন্দর মেয়েটা পা দিয়ে বৃষ্টির জলে ঢেউ তুলে এঁকে বেঁকে হেঁটে আসছে। তুহিন ভিডিও বন্ধ করে ক্যামেরা অন করল। পরপর বেশ কয়েকটা ছবি তুলল। মাথা চুলকে উকি দিয়ে দেখল বাকি বন্ধুরা কে কি করছে। তারপর দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। হোটেল কাউন্টারে এসে দেখল মেয়েটির সাথে কেউ নেই। একা একা ম্যানেজারের সাথে কথা বলছে। তুহিনকে দেখে উর্মি ফোন বের করে কাকে যেন বলল, এই কোথায় তুই? আমি তো পৌঁছে গিয়েছি, তাড়াতাড়ি চলে আয় প্লিজ, আমি হোটেল বুকিং দিচ্ছি। উর্মি দোতলায় রুম খালি পেল না। অগত্যা 3 তলার একটা রুমে উঠতে হলো। তুহিন উর্মিকে এত কাছ থেকে দেখে মনে মনে 100 ঢোক গিলল, তবে কথা বলার সাহস পেল না। যদি ছ্যাচরা ভাবে। তুহিন ব্যস্ত ভঙ্গিতে উর্মির পিছু পিছু গেল। উর্মি মুচকি হেসে নিজের রুমে চলে গেল। একটা লং জামা পরে ভেজা চুল মুছতে মুছতে কত কিছু ভেবে গেল। এই বয়সে এসেও টিনেজ মেয়েদের মতো বারবার আবেগী হয়ে যাচ্ছে উর্মি। তুহিনকে নিয়ে ভাবতে ভালো লাগছে। গল্পের মতো উর্মির কি একটা সহজ সরল জীবন হতে পারে না? অবশ্যই পারে। টাকা দিয়ে সবকিছু সম্ভব, সবকিছু। তুহিনকে জীবনেও উর্মির অন্ধকার জীবনের কথা জানতে দেবে না। তুহিনের সামনে নিজের আসল রূপ গোপন রেখে সারা জীবন অভিনয় করে যাবে। তবু উর্মির তুহিনকেই চাই। তুহিন রুমে ঢুকে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। কোলবালিশ টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মুখ ডুবিয়ে দিল। বিজয় বলল, কিরে বন্ধু, এমন কই মাছের মতো করছিস কেন? সত্যি করে বলতো, ঘটনাটা কি? তুহিন চশমাটা ঠিকঠাক করে পরে নিল। ভ্রু নাচিয়ে সুর করে 2 লাইন গেয়ে বলল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। কি? সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। রনি বলল, এটা কত নাম্বার ফ্রেন্ড? গুনে দেখতে হবে। কে সেই মেয়েটি? চিনি না। এবার কতদিন সম্পর্ক টিকবে? ধ্যাত, তোরা যা ভাবছিস তা নয়। মেয়েটিকে ঝুম বৃষ্টিতে ভিজতে দেখে ভালো লেগেছে। কাছ থেকে দেখে আরো বেশি ভালো লাগলো। চল চল, আমরাও দেখে আসি। এখন না, তার আগে বল মেয়েটাকে পটাবো কিভাবে?
তোর চেহারা দেখেই অর্ধেক পটে যাবে। শিওর? পাক্কা? তুহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বিজয় বলল, আই উইশ তোর এবার সিরিয়াস রিলেশন হোক। সত্যিই যেন তাই হয়। উর্মি একটা মেয়েকে ভাড়া করে এনেছে। যদিও কেউ জিজ্ঞেস করলে ছোট বোন বলে পরিচয় দেবে। মেয়েটির নাম দিশা, অল্প বয়স, দেখতে শ্যামবর্ণ। দিশা বলল, আমাকে কি করতে হবে দিদি? কিছুই করতে হবে না, তুমি শুধু আমার সাথে থাকবে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে তুমি আমার ছোট বোন, আমাদের বাবা মা বেঁচে নেই। বাপরে, এতটুকুর জন্য এতগুলো টাকা দেবেন? আরও বেশি পাবে যদি অভিনয়টা ঠিকঠাক করতে পারো। দিশার চোখ মুখ খুশিতে জলজল করে উঠল। উর্মি ফোন স্ক্রল করতে করতে চলে গেল। পাহাড়ের গা ঘেঁষে চা বাগানের আইল ধরে আনমনে হাঁটতে লাগলো। উর্মিকে ফলো করে তুহিনরাও পিছু পিছু এলো। একটা জোক উর্মির পায়ে লেগে ধরতেই উর্মি ভয়ে চিৎকার করে উঠল। ওরা সবাই ছুটে গেল। বিজয় বলল, কি হয়েছে দিদি? আমার পায়ে জোক লেগেছে, প্লিজ হেল্প। রনি তুহিনকে ঠেলে পাঠালো। তুহিনও জোক দেখে খুব ভয় পায়, সাহস পেল না। রনি ফিসফিস করে বলল, হাদারাম যা শীঘ্রই। মুভিতে দেখিস না, নায়িকা বিপদে পড়লে নায়ক বীরের মতো এন্ট্রি নেয়? আমার ভয় করছে বন্ধু, আমি পারবো না, তোরা হেল্প কর প্লিজ। রনি হাল ছেড়ে দিল। বিজয় দীর্ঘশ্বাস ফেলে উর্মির পায়ের পাতা থেকে জোকটা ছাড়িয়ে দিল। হাত বাড়িয়ে বলল, হাই দিদি, আমি বিজয় সেন। উর্মি হাত মিলিয়ে বলল, আমি উর্মি চৌধুরী। দিদি, আপনি কি ফ্যামিলি ট্যুরে এসেছেন? না, আমার ছোট বোনকে নিয়ে ঘুরতে এসেছি। আসলে আমাদের বাবা মা নেই, আমরা দুই বোন পিসির কাছে মানুষ হয়েছি। সরি দিদি। না ঠিক আছে। আপনার বাড়ি কোথায় দিদি? ফরিদপুর। উর্মি মিথ্যে বলল, আরে আমাদের বাড়িও তো ওই দিকে। এখানে কতদিন থাকবেন? কাল বা পরশু চলে যাব। আমরাও ফিরব, যদি কিছু মনে না করেন। একসাথে, এক বাসে যাওয়া যাবে। উর্মি একটু সময় নিয়ে কি যেন ভাবল। চোরা চোখে তুহিনের দিকে এক পলক তাকালো। তুহিন অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। উর্মি হেসে বলল, আপনার বন্ধুরা বোধহয় আমাদের একসাথে যাওয়া পছন্দ করবে না। তুহিন চট করে বলে বসল, কেন? আপনি কি আমাদের কোলে চড়ে যাবেন নাকি যে পছন্দ করব না? উর্মি মৃদু কেঁপে উঠল। ছেলেটাকে দেখতে যতটা ভদ্র দেখা যায়, ছেলেটা বোধহয় ততটাও ভদ্র নয়, তবে মনটা সরল। উর্মি বলল, আমি বরং এখন আসি। উর্মি চলে যেতেই বিজয় জোরে তুহিনের মাথায় চারটি মারল। বলল, বলদের বাচ্চা, কোথায় কোন কথা বলতে হবে জানিস না? এখনো শিখলি না? তুহিন মন খারাপ করে বলল, তো আর কি বলবো? দেখলি তো মেয়েটা তোর সাথে কিভাবে হেসে কথা বলল, আমার দিকে ফিরেও তাকালো না। আমি নিশ্চিত এই মেয়েও আমার বদলে তোকেই পছন্দ করবে। তোকে এত হিরোগিরি করে ওর পায়ের জোক কে ছাড়াতে বলেছে? তো কি করব, মেয়েটা ভয় পাচ্ছিল। তোকে বললাম, তুইও ছাড়িয়ে দিলি না। জোক ওর পায়ের সব রক্ত চুষে নিত, তুই কেন জোক ছাড়ালি বল? বিকজ আমি তোর মতো গাধা না। রনি বলল, তুই এত হাইপার হচ্ছিস কেন তুহিন? বিজয়ের সামনের মাসে বিয়ে, বাসে যেতে যেতে বিজয় মেয়েটাকে দাওয়াত দেবে, তাই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুইও মেয়েটার সাথে লাইন মারার একটা সুযোগ পেয়ে যাবি। বিজয়ের বিয়ে উপলক্ষে আবার তোদের দেখাও হবে। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। ছেলেটার নাম তুহিন আহমেদ, গতবার মাস্টার্স পাশ করেছে, এখনো বেকার, বাবা ব্যবসায়ী, মাঝে মাঝে বাবার দোকানে গিয়ে বসে, সেই সাথে চাকুরির ইন্টারভিউ দিচ্ছে। চাকরি না পেলে বাবার ব্যবসার হাল ধরার ইচ্ছে। কোনো ভাই বোন নেই, ফরিদপুর শহরে নিজস্ব দোতলা বাড়ি। গুড ম্যাডাম, শুনছি বলুন। আজ রাতে একবার বিমানবন্দরে আসতে হবে, আমি গাড়ি পাঠিয়ে দেব। অসম্ভব, আমি আর যেতে পারবো না। কিছু করার নেই, কাজটা খুব রিস্কি, আপনাকেই করতে হবে। বড় স্যার অন্য কাউকে দিয়ে কাজটা করাতে সাহস পাচ্ছে না। একটু 19-20 হলেই কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে। আমার ছুটির কি কোনো দাম নেই? এই ফিল্ডে ছুটি বলে কিছু নেই ম্যাডাম, যখনই উপর মহল থেকে ফোন আসবে তখনই যেতে হবে। আমি আর এই প্রফেশনে থাকবো না, ছেড়ে দেব। ভুল করেও এই কাজ করবেন না। আপনি প্রফেশন ছাড়তে চাইলে কি হবে? আপনার মতো বুদ্ধিমতী মহিলাকে পার্টি এত সহজে ছাড়বে না। হয় আমৃত্যু আপনার এই প্রফেশনে কাজ করতে হবে, আর না হয় সারা জীবন মিথ্যে মামলায় ফেসে জেলে পচে গলে মরতে হবে। উর্মি ফোনটা খাটের কিনারায় ছুঁড়ে ফেলল। রাগে জেদে নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। উর্মির জীবনটা এমন কেন? পথগুলো কেমন কাঁটায় ভরা বিষাক্ত।
আর 5টা সাধারণ ছাপোষা বাঙালি মেয়ের মতো উর্মির জীবনটা সহজ সরল হলে খুব কি ক্ষতি হয়ে যেত? ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। উর্মি নিজের জীবনটাকে জেদের বশে ইচ্ছে করে এত বেশি জটিল করে ফেলেছে। উর্মি চোখ মুখে জল ছিটিয়ে কালো বোরখাটা পরে নিল। তারপর রাতের আধারে লোকটির পাঠানো গাড়িতে চড়ে বিমানবন্দরে চলে গেল। আজকের কাজটা অনেক রিস্কি। উর্মি বারবার মনোবল হারিয়ে ফেলছে। প্লেন থেকে নেমে গাড়ি করে গন্তব্যে চলে গেল। তারপর দালাল ধরে বর্ডার ক্রস করে উর্মিকে ওপার বাংলায় যেতে হবে। খুব কৌশলে নেশাদ্রব্যগুলো এদেশে নিয়ে আসতে হবে। উর্মি হাতে একটা ইঞ্জেকশন নিল। আজকাল ইয়াবাতের কাজও হচ্ছে না। ইঞ্জেকশন নিলে বেশি রাত জেগে থাকা যায়। একজন লোক এসে গভীর রাতে উর্মিকে নিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। লোকটা মোবাইলে লাইট জেলে 1 মাইল মতো হেঁটে গিয়ে উর্মিকে আরেকজনের হাতে তুলে দিল। ধান ক্ষেতের আল ধরে অচেনা লোকটির সাথে হেঁটে গেল উর্মি। লোকটা কিছু দূর গিয়ে একটা ঘর দেখিয়ে দিল। বলল, ওই ঘরে পোশাক রাখা আছে, দ্রুত পরে নিন। উর্মি বোরখা খুলে ছদ্মবেশে সুতি পুরান শাড়ি, হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর পরে সাজল। মুখে একগাদা কালি মেখে নিল। এসে বলল, চলুন। লোকটি উর্মিকে নিয়ে কাটা তারের বেড়া ডেঙিয়ে অন্য আরেকজনের হাতে তুলে দিল। সেই লোক উর্মিকে গাড়িতে করে একটা ভাঙাচোরা গোডাউনে নিয়ে গেল। সেখানে গিয়ে 2টো মেয়ে উর্মির শাড়ি খুলে একটা চেনওয়ালা ড্রেস পরিয়ে দিল। সারা জামার ভেতরে নেশাদ্রব্যগুলো গুজে গুজে ভরে দিল। মাথায় টুপি পরিয়ে তাতেও কিছু দিল। তারপর শাড়ি পরিয়ে দিল। 2 হাতে 2টো ব্যাগেও ভরে দিল। প্রায় কয়েকশো কোটি টাকার মাল। উর্মি বাইরে এসে সিগন্যাল দিলে অন্য আরেকজন লোক এসে অন্য পথ দিয়ে উর্মিকে নিয়ে গেল। পরপর 5-6 জনের হাত বদল হয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখল উর্মি। লোকগুলো নেশাদ্রব্য বুঝে নিয়ে উর্মির হাতে 10 লাখ টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে চলে গেল। ভোর 6টার দিকে সিলেটের সেই হোটেলে এসে পৌঁছালো উর্মি। অনেক সময় লাগিয়ে স্নান সেরে নিজের আসল রূপে ফিরে এলো। সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। নেশা কেটে গেছে। ঘুম পাচ্ছে খুব। উর্মির বেশ বেলা করে ঘুম ভাঙল। আড়মোড়া ভেঙে হাতে ফোন নিয়ে দেখল স্ক্রিনে অয়নের নাম্বার দেখা যাচ্ছে। উর্মি তাড়াহুড়ো করে কল ব্যাক করল। অয়ন বলল, হ্যালো দিদি। হ্যাঁ বল, কি অবস্থা তোদের? মা কেমন আছে? অয়ন ঝরঝর করে কেঁদে দিল। বলল, কাকুরা তোমার ঘটনা জানতে পেরে মাকে অনেক অনেক খারাপ কথা শুনিয়েছে। তারা নাকি আর আমাদের সাথে পাছে থাকবে না। পারিবারিক সম্পত্তি থেকেও বঞ্চিত করার হুমকি দিয়েছে। মা এখন বাসাবাড়িতে কাজ করে। এত অভাব অনটন আমার একদম ভালো লাগে না দিদি। আমাকে স্কুলে যেতে দেয় না মা। বলেছে সামনের মাসে কাজে দিয়ে দেবে। তুই কিছু বলিস না। কিছু বললেই আমাকে তেড়ে আসে মারতে। আমাকে তোমার কাছে নিয়ে যাও না দিদি। তুই আমার কাছে আসলে মাকে দেখবে কে? আমি বরং টাকা পাঠাই, তুই মাকে বলিস না। না না, মা আমাকেও তার মাথা ছুঁয়ে কসম কাটিয়েছে তোমার কাছ থেকে টাকা নিলে যদি মায়ের কিছু হয়ে যায়। উর্মি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। মা খুব জেদি। নিজে থেকে না মানলে জোর করে কোনো কিছুই মানানো যায় না। অয়ন ফিসফিস করে বলল, আমি এখন রাখি দিদি। মা তোমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছে জানলে আমাকে মেরেই ফেলবে। অয়ন, বলো দিদি। আমি তোর কাজের ব্যবস্থা করে দেব। তুই পড়াশোনা করবি, সাথে কাজও করবি। তবে মাকে বলিস না। আচ্ছা দিদি। তুহিনরা পাহাড়ের চূড়ায় উঠে পিকনিকের ব্যবস্থা করেছে। মেনুতে ভুনা খিচুড়ি, মাংস কষা, ডিম সেদ্ধ, সাথে 3 পদের স্যালাড। বিজয় উর্মিকে বারবার রিকোয়েস্ট করেছে পিকনিকে আসার জন্য। উর্মি দিশাকে নিয়ে পড়ন্ত বিকালে এলো। তখন লাল রঙা সূর্যটা পাহাড়ের গা ঘেঁষে একটু একটু করে ডুবে যাচ্ছে। তুহিন উর্মিকে লাল শাড়িতে দেখে মুগ্ধ হয়ে চেয়ে রইল। বিবশ অনুভূতিতে ছেয়ে গেল সর্বাঙ্গ। উর্মিকে বিজয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখে অবুঝ মনটা নিমেষেই বিষণ্ণতায় ভরে গেল। চারপাশের সব কিছুই কেমন বিদঘুটে লাগছে। বিজয় বলল, এই তুহিন, উর্মি দিদিকে একটু চা বাগানে নিয়ে যা তো বন্ধু। আমি পারবো না, তুই যা। আমি রান্না করছি তো, বিজয় বলল। রনি তুহিনকে চোখ রাঙালো। অগত্যা উঠতে হলো। বলল, আসুন। তুহিন পকেটে হাত রেখে আনমনে হাঁটছে। কিছু দূর হেঁটে এসে উর্মি তুহিনের সামনে দাঁড়ালো। বলল, মন খারাপ? তুহিন ঘাবড়ে গেল। বলল, না তো। তাহলে এত চুপচাপ থাকেন কেন? এমনি।
ডিপ্রেশনে ভোগেন? উর্মি ভ্রু নাচিয়ে বলল, ডিপ্রেশন? হ্যাঁ তো, এই ধরুন পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন, চাকরি বাকরি হচ্ছে না। আশ্চর্য, আপনি জানলেন কিভাবে আমি বেকার? উর্মি সব জানতা হাসি দিয়ে বলল, সিক্সথ সেন্স। তুহিন মাথা চুলকে হাত বাড়িয়ে দিল, বলল, আমরা কি বন্ধু হতে পারি? উর্মি একটু ভেবে তুহিনের বাড়িয়ে রাখা হাতে হাত মেলালো, বলল, অবশ্যই। তুহিন উর্মির হাতটা শক্ত করে চেপে ধরল, চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, বন্ধু হয়তো নামটা খুব ছোট, তবে এর গভীরতা সমুদ্রের মতো বিশাল। আমরা নিজেদের সব কথা একে অপরকে শেয়ার করব, সুখে দুঃখে পাশে থাকব, একজনের বিপদে আরেকজন সরে দাঁড়াবো না, সব সময় ঢাল হয়ে পাশে থাকব, কেমন? উর্মি ওই ঘোর লাগা চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, ভয়ে চোখ নামিয়ে নিল। মিথ্যে গল্প দিয়ে যে সম্পর্ক শুরু হতে যাচ্ছে, সেই সম্পর্কের ভেদ আদৌ কতটা মজবুত হবে দেখার বিষয়। তুহিন উর্মির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে? কিছু না, চলো। উর্মি চা পাতা তুলছে, তুহিন পাশে দাঁড়িয়ে বলল, এই কাঁচা চা পাতা দিয়ে কি করবে? চুলে মাখবো। তোমরা মেয়েরা পারো বটে। সেই থেকে দুজনের একসাথে পথ চলা শুরু। সারাক্ষণ একে অপরের সাথে ফোনে কথা বলা, রাত জেগে মেসেজ করা, মাসে 1-2 বার ঘুরতে যাওয়া, একজনের কিছু হলে আরেকজন চিন্তায় অস্থির হওয়া, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা, মান অভিমান। কখন যে বন্ধুত্ব থেকে সম্পর্কটা গভীর প্রেমে রূপ নিয়েছে তা কেউ টের পেল না। তুহিন ধরতে গেলে উর্মির সম্পর্কে সেরকম কিছুই জানে না, তবে উর্মি তুহিনের প্রত্যেকটা ব্যাপারে প্রচুর সিরিয়াস। এই একটা মানুষকে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে উর্মি। উর্মি মরে যাবে, তবুও তুহিনকে কিছুতেই ছাড়তে পারবে না। সব কুলহারা পাখির আপর নীড় থাকে, সর্বহারা মেয়েটাও এতদিনে নিজের একটা আপর নীড় পেয়েছে। তুহিন উর্মির ফরিদপুরে ফ্ল্যাটে এলো। উর্মির আজ রাতে গোপন বৈঠক আছে, মন চাইলেও বেশিক্ষণ তুহিনকে সময় দিতে পারবে না। তুহিন ইদানিং বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, সবটা উর্মি ঠিক যেভাবে যেভাবে চেয়েছিল সেভাবেই চলছে। তুহিনকে বিয়ে করতে উর্মির একটুও সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায়। তুহিন যেহেতু বাবা মায়ের একমাত্র ছেলে, বাবা মাকে একা রেখে উর্মিকে নিয়ে আলাদা বাসায় থাকা সম্ভব না। কিন্তু উর্মির হঠাৎ হঠাৎ রাতে কাজ পড়ে গেলে কি বলে বাসা থেকে বের হবে? পাছে যদি সবাই উর্মির কালো অতীত জেনে যায়? সেই ভয়ে উর্মি বিয়ে করতে সাহস পাচ্ছে না। কিন্তু এই পাগলটার বিয়ের ভূত কি করে মাথা থেকে নামাবে উর্মি? তুহিন বলল, আমার মা বাবার তোমাকে দেখে খুব পছন্দ হয়েছে, তারা এখন আমাদের 4 হাত এক করে দিতে চাইছে। আমি মোটামুটি সবাইকে রাজি করে ফেলেছি। তবে তুমি কেন আমায় বিয়ে করতে চাচ্ছ না উর্মি? তোমার ইচ্ছে করে না আমার সাথে থাকতে? আমি কি একবারও বলেছি আমি বিয়ে করব না? তুহিন অধৈর্য হয়ে গেল, চিৎকার করে বলল, আর কবে বিয়ে করবে বুড়ো হলে? উর্মি উঠে তুহিনের গা ঘেঁষে দাঁড়ালো, কপালে কপাল ঠেকিয়ে গালে হাত রাখল, আস্তে করে বলল, আমাকে আর কিছুদিন সময় দাও প্লিজ। আর কত সময় চাও তুমি? তোমার মনে হতেই পারে এই তো সেদিন আমরা রিলেশনে গিয়েছি, তবে আমি গুণে দেখেছি আমাদের সম্পর্কের 3 বছর হতে চলল। তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি রে পাগলি, কোনো কিছুর মূল্যে তোকে হারাতে পারবো না। উর্মির বুকের ভেতর ছ্যাদ করে উঠল, এই ছেলেটা কবে এত ভালোবেসে ফেললো উর্মিকে? উর্মিকে পাওয়ার জন্য এত আকুলতা, এত ভালোবাসা উর্মির কপালে সইবে তো? ভয় হয়, বড্ড ভয় হয়। উর্মি বড় করে দম ছাড়ল, বলল, বিয়ে করব, তবে এক শর্তে। কি শর্ত বলো? উর্মি বলল, বিয়েটা শুধু আমাদের ফ্যামিলির সামনে করব, বিয়ে নিয়ে কোনো রকম অনুষ্ঠান হবে না। তুহিন রেগে গেল, বলল, কেন? আমরা কি চুরি করেছি যে কাউকে জানানো যাবে না? তুমি বুঝছো না কেন? আর কি বুঝবো? বুঝিয়ে বলো আমাকে। এই বলো আমাকে ছাড়া বাঁচবে না, বিয়ে করতে বলি তাও রাজি হও না। আমার বন্ধু বান্ধবরা একে একে সব বিয়ে করে সংসারী হয়ে গেছে। উর্মির খুব হতাশ লাগে, কি করবে ভেবে পায় না। এক মনে বলে তুহিনকে সব সত্যি বলে দিই, আরেক মন বলে উর্মির কালো অতীত জানার পর তুহিন যদি দূরে সরে যায়। না না, যেভাবে সব কিছু চলছে চলুক, তুহিনকে কিছুই জানানো যাবে না। যে মিথ্যের জাল উর্মি ধীরে ধীরে বিছিয়েছে, সেই মিথ্যে ভেদ করে কখনো তুহিনকে সত্যের নাগাল পেতে দেবে না উর্মি। তার জন্য যতটা নিচে নামতে হয় উর্মি নামবে। উর্মি বলল, আচ্ছা, তোমার বাবা মাকে বিয়ের আয়োজন করতে বলো, তবে খুব বেশি বাইরের মানুষ বলো না প্লিজ।
তুহিন খুশিতে উর্মিকে শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় কপালে চুমু খেয়ে বলল, আমি জানতাম সোনা তুমি আজ রাজি হবে। উর্মি মলিন হাসল, এখন সব ভালোই ভালোই হলেই বাঁচা যায়। আজ উর্মির বিয়ে, আর 5টা বাঙালি বিয়ের মতো কনের বাড়িতে বরযাত্রী যাবে না, বরং উর্মিকেই গায়ে হলুদ দিয়ে তুহিনদের বাড়িতে উঠিয়ে আনা হয়েছে। উর্মি শর্ত বারণ করা সত্ত্বেও তুহিন শুনল না। বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিয়ের তোড়জোড় চলছে। তুহিনের ভাষ্যমতে বিয়ে একটি পবিত্র বন্ধন, সবার দোয়া নিয়ে বিয়ে করা উত্তম। তাছাড়া আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, সাধ্য থাকা সত্ত্বেও আমি এত সাদামাটাভাবে কেন বিয়ে করব? ফরিদপুরের এই দিকে উর্মির যাতায়াত কম, তাই কোনো ক্লায়েন্টের সাথে উর্মির দেখা হওয়ার সম্ভাবনাও খুব কম। তবুও উর্মি রিস্ক নিল না। পার্লারের লোকদের বলল, মুখে গাঢ় মেকআপ দিয়ে দেবেন যেন আমার আসল চেহারা বোঝা না যায়। আচ্ছা দিদি। উর্মি চোখ বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দিল। পার্লারে লোকেরা সময় নিয়ে উর্মিকে সাজাতে ব্যস্ত। যৌবনের বিয়ে নিয়ে মেয়েদের যতটা উচ্ছ্বাস থাকে সেরকম কোনো ফিলিংস হচ্ছে না। মনে একরাশ গুমট বাধা ভয় বাসা বেঁধেছে। গেছে দিন ভালো, আসছে দিন খারাপ। আগামী দিনগুলোতে কিভাবে কি করবে ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে উর্মি। মাথা একদম কাজ করছে না, পেটে প্রচুর খিদে, তবে একটুও খেতে ইচ্ছে করে না। বেলা শেষে যাকে জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসল উর্মি, তাকেই তো আজ নিজের করে সারা জীবনের জন্য পেতে যাচ্ছে। তারপরও কেন এত হীনমন্যতায় ভুগছে মেয়েটা? দিদি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। উর্মি চোখ মেলে তাকালো। এলোমেলো ভাবনাগুলো খুব গোপন মনের কোণে সরিয়ে রেখে মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, সুন্দর। তুহিনের মামা পুলিশের কমিশনার। ভদ্রলোক একমাত্র ভাগ্নের বিয়েতে পরিবার সমেত এসেও থাকতে পারল না, জরুরি কাজ পড়ে যাওয়ায় চলে যেতে হলো। তুহিনের মা দিলরুবা বলল, ভাইজান নতুন বউ পার্লার থেকে এলো বলে দেখে যান প্লিজ। আমি 1 সপ্তাহ পরে চলে আসবো রুবা, তখন শুধু বউ দেখব না, বউয়ের হাতে রান্নাও খাবো। তাছাড়া তোর ভাবি বিয়েতে থাকছে তো। ভদ্রলোক বোনকে বুঝিয়ে ব্যস্ত পায়ে চলে গেল। উর্মি বাড়ির গেটে ঢুকতেই দেলোয়ার হোসেনকে দেখে চমকে উঠল। ভয়ে আতঙ্কে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত শিরশিরিয়ে নেমে গেল। ঢোক চিপে মুখ ঢেকে অন্য পাশ ফিরে তাকালো। গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে চলে যেতেই উর্মি বড় করে দম ছাড়ল। এই লোক এখানে কি করছে? উনি যদি তুহিনের কোনো নিকট আত্মীয় হয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এলোমেলো বাজে চিন্তাগুলো আবারও মাথায় ঘাপটি মেরে বসল। ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে। বিয়েতে রাজি হওয়া সবচেয়ে বড় ভুল হয়েছে। উর্মি তুহিনকে পাগলের মতো এদিক ওদিক খুঁজল। অবশেষে তুহিনকে পেয়ে গেল। তুহিনের বন্ধুরা হাসি তামাশায় তুহিনকে রেডি করছে। উর্মিকে দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাই করে কেসে উঠল। উর্মি পাত্তা দিল না, বলল, আমার তুহিনের সাথে একটু কথা ছিল। বিজয় তুহিনকে মৃদু ধাক্কা দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর বউ বোধহয় বিয়ের আগে বাসর করতে চাইছে রে তুহিন, সাবধান, কিছু খেয়ে টেয়ে নিস। তুহিন বিজয়ের গালে চিমটি কেটে বলল, এই যাবি তোরা? এখন তো আমাদের যেতেই হবে বন্ধু, আফটার অল তোর বউ একান্ত গোপনে তোকে চাইছে। বিজয় ঠোঁট চিপে হাসল। ওরা চলে যেতেই উর্মি বলল, একটু আগে টয়োটো গাড়িতে করে যে লোক গেল, উনি তোমার কে হয়? এই কথা বলার জন্য তুমি এত অস্থির হয়ে ছুটে এলে, আর আমি ভাবলাম কি না কি। তুহিন দুষ্টুমি করে বলল, হেয়ালি করো না তুহিন, প্লিজ বলো আমাকে। আমার বড় মামা। কেন উর্মি? উর্মির মুখটা ভয়ে শুকিয়ে পাঙ্গুবর্ণ হয়ে গেল। মাথা ঘুরে উঠল। তুহিন খপ করে উর্মিকে ধরে ফেলল। ভীত কণ্ঠে বলল, কি হয়েছে উর্মি, তুমি এমন করছো কেন? কিছু না, বেশ কিছুদিন যাবৎ ঠিকমতো খেতে পারছি না দেখে এমন হচ্ছে। তুমি কি মামাকে কোনোভাবে চেনো উর্মি? না তো, কেন? যেভাবে জিজ্ঞেস করলে তাই মনে হলো। তোমার বড় মামা আমাদের বিয়েতে থাকবে না? না। কেন? ওনার ঢাকায় জরুরি কাজ পড়ে গেছে। ঢাকা থেকে আধো কবে আসবে ঠিক নেই। উর্মি স্বস্তির নিঃশ্বাস ফেলে তুহিনকে জড়িয়ে ধরল। আহ্লাদি কণ্ঠে বলল, বললে না তো আমায় দেখতে কেমন লাগছে? সত্যি বলবো না মিথ্যা? সত্যিটাই বলো। এত মেকআপ নিয়েছো কেন? তোমাকে তো একদম চেনা যাচ্ছে না। তোমাকে সিম্পল সাজলে বেশি ভালো লাগে। উর্মি অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তুহিন উর্মির মুখটা আজলায় ধরে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি প্রিয়। উর্মি তুহিনের বুকে মাথা রাখল। ইস,
এই বুকে মাথা রাখলে এত শান্তি লাগে কেন? তুহিনের বাবা তপন আহমেদ, ভদ্রলোকের একতলা পুরোটা জুড়ে রড সিমেন্টের রমরমা ব্যবসা, প্রতিদিন প্রায় লাখ টাকার উপরে বিক্রি হয়। আর দোতলায় সপরিবারে থাকে ভদ্রলোক ঘাঘু ব্যবসায়ী। একমাত্র ছেলেকে নিয়ে অনেক আশা ভরসা থাকলেও ছেলেটা হয়েছে মায়ের মতো একটু বোকা টাইপের, তবে মনটা সরল, চট করে মানুষকে বিশ্বাস করে ফেলে। বড় আদরের ছেলে তার, কখনো সেভাবে শাসন করা হয়নি। ছেলেটা সেই ছোট্টবেলা থেকে যা চায় তাই বিনা বাক্য ব্যয়ে ভদ্রলোক দেওয়ার চেষ্টা করে। উর্মির বাহ্যিক সৌন্দর্য দেখে ভদ্রলোকের উর্মিকে পুত্রবধূ হিসাবে বেশ পছন্দ হয়েছে, তবে মেয়েটার সম্পর্কে আরেকটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। তুহিনের জেদ এই মেয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটার চালচলন কথাবার্তাও বেশ ভদ্র, তাই আর ভদ্রলোক সেভাবে খোঁজ নেয়নি। মেয়েটার সাথে তুহিনের 2-3 বছরের সম্পর্ক, এতদিনে হয়তো মেয়েটার সব কিছুই জানে তুহিন। তাছাড়া ছেলে যখন উর্মিকে খুব পছন্দ করে, তাই তিনি আর বিয়েতে অমত করেনি। ছেলেটা সুখে থাকলে তাদেরও ভালো লাগবে। সন্ধ্যার দিকে তুহিন উর্মির বিয়ে ভালোভাবেই সম্পূর্ণ হলো। রাত 10টার দিকে তুহিন যখন বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে রুমে গেল, তখন উর্মির খুব নেশার তৃষ্ণা পেয়েছে। এখন একটা ইঞ্জেকশন না নিলেই চলবে না, কেমন পাগল পাগল লাগছে। আজ সারাদিনে নেশাদ্রব্য নেওয়া হয়নি। তুহিন ঘরের ছিটকানি তুলে দিল, উর্মির পাশে বসে এক হাতে উর্মির কাঁধ চেপে ধরল, ঘোর লাগা কণ্ঠে বলল, অবশেষে তোমাকে নিজের করে পেলাম। আরও কি আমাদের চেনা জানার দরকার আছে? না এখন তুমি অনুমতি দিলে কাছে আসতে পারি। উর্মির খুব বিরক্ত লাগছে, বিরক্ত চেপে বলল, আমার ব্যাগপত্র কোথায়? আমি চেঞ্জ করব। এভাবেই তো দেখতে ভালো লাগছে। তুহিন প্লিজ আমার ব্যাগটা এনে দাও। তুহিন কাকে যেন ফোন করলো। 5 মিনিটের ভেতর রনি ব্যাগ হাতে দরজায় নক করলো। উর্মি ব্যাগ থেকে সালোয়ার কামিজ সহ খুব সাবধানে তুহিনের চোখ ফাঁকি দিয়ে নেশাদ্রব্য সহ বাথরুমে ঢুকে পড়ল। অনেকক্ষণ সময় লাগিয়ে স্নান সারল। ইঞ্জেকশনটা হাতে পুশ করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দূরে ছুঁড়ে ফেলল উর্মি। মাথা মুছতে মুছতে রুমে ঢুকে দেখল তুহিন বসা অবস্থায় ঘুমিয়ে গেছে। মিহি শব্দে নাক ডাকছে। উর্মি তুহিনকে আর ডাকল না, ঠিক করে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে সুইচ টিপে লাইট বন্ধ করে কম্বল টেনে নিল। তুহিন ঘুমের ঘোরে উর্মির শরীরের উষ্ণতা পেয়ে আরেকটু গা ঘেঁষে শুলো। উর্মির চোখে ঘুম নেই। আবেগের বশে তো হুট করে বিয়ে করে ফেললাম, এবার কি হবে? কিভাবে রাত বিরাতে সবার চোখে ফাঁকি দিয়ে বাসার বাইরে যাব আমি? মোবাইলে একটা ঠিকানা দেওয়া মেসেজ জলজল করছে। আজ না গেলেও কাল রাতে যে করেই হোক একবার বের হতে হবে। উর্মি কপালে আড়াআড়িভাবে হাত রেখে নিচের ঠোঁট কামড়ে ধরল। তুহিনের মতো সরল সোজা ভালো মানুষকে বিয়ে করা বড় ভুল হয়ে গেল। খুব কি দরকার ছিল উর্মির অন্ধকারে ভরা নষ্ট জীবনের সাথে তুহিনের সাজানো গোছানো জীবনটা জড়ানোর? তুহিন উর্মিকে কাছে টেনে নিল, কপালে কপাল ঠেকে নাকে নাক ঘষল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কখন বিছানায় এসেছো, আমাকে ডাকলে না কেন? উর্মি মলিন হেসে বলল, তুমি ঘুমিয়েছিলে, বিরক্ত করতে ইচ্ছে করল না। উর্মির ঠোঁটে চুমু খেল তুহিন, নিঃশ্বাসে চঞ্চলতা। বলল, আমার এক জীবনের সফলতা, আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছি। কখনো আমার বিশ্বাস ভেঙো না উর্মি, সবসময় আমরা দুজনের কাছে সৎ থাকব, একে অপরকে কখনো ঠকাবো না, কথা দাও? উর্মির কাজল রাঙা চোখের কোণ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। অন্যদিকে তাকিয়ে মিথ্যে আশ্বাস দিল, কাপা কণ্ঠে বলল, কথা দিলাম। ভোরের মিঠে রোদের আলো চোখে পড়তেই উর্মির ঘুম ভেঙে গেল। পাশে তুহিন বেঘরে ঘুমোচ্ছে। এই ছেলেটা বোধহয় ছোটবেলা থেকে চোখে চশমা পরে। কপালে দুপাশে কেমন লালচে দাগ পড়ে গেছে। তুহিনের চিবুকের মাঝে ছোট্ট একটা গাঢ় তিল আছে। মায়াবী মিষ্টি চেহারার তুহিনের দিকে উর্মির তাকিয়ে থাকতে এত ভালো লাগে। এই সুন্দর ছেলেটা উর্মির বর। ভাবতেই একরাশ ভালো লাগায় মনটা পুলকিত হলো। ঠোঁটের কোণে লেগে রইল এক চিলতে মিষ্টি হাসি। হঠাৎ বালিশের তলা থেকে ফোনটা বেজে উঠতেই উর্মি ধড়ফড়িয়ে উঠে বসল। তুহিন জেগে ওঠার আগেই ফোন নিয়ে বাথরুমে চলে গেল। জলের কল ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করল। রাগী অথচ চাপা কণ্ঠে বলল, কতবার বলেছি যখন তখন ফোন করবেন না। কিছুই করার নেই ম্যাডাম, আজ আপনাকে একবার আসতেই হবে। কাজটা খুব আর্জেন্ট এবং দিনের বেলা সারতে হবে। তাছাড়া আজ কমিশনার দেলোয়ার হোসেন সেখানে নিজে উপস্থিত থাকবে। তার সামনে কাজটা করতে পারলে রিস্ক কম হবে।
তাকে কত পার্সেন্ট লাভ দিতে হবে? 55%। আমি বের হব কিভাবে? মাথা কাজ করছে না। আপনাকে আগেই সাবধান করেছিলাম ম্যাডাম, এই প্রফেশনে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতির কোনো অস্তিত্ব নেই। এই পেশায় নাম লেখানোর আগে আমরা সবাই শপথ নিয়েই আসি। তারপরও আপনি জেনে বুঝে কেন যে মস্ত বড় ভুলটা করে বসলেন? আর একটা কথা, কমিশনার স্যার আজ 2 ঘন্টার জন্য আপনার সাথে স্পেশাল টাইম কাটাতে চেয়েছে। উর্মি দু চোখ বুজে ফেলল। তুহিনের সাথে রিলেশনে যাওয়ার পর থেকে খুব বেশি চাপ না থাকলে কারো সাথে রাত কাটায় না উর্মি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বেশ কয়েকবার তুহিনের বড় মামার শয্যাসঙ্গী হয়েছে উর্মি, কিন্তু এখন জেনে শুনে কিছুতেই এই কাজ করতে পারবে না। এমনিতেই ভয়ে আছে। তুহিনের পাশে উর্মিকে দেখে কি রিয়াকশন দেয় লোকটা? কোথায় হারিয়ে গেলেন ম্যাডাম? কিছু না, আমি কাজটা করব, তবে কমিশনার স্যারকে সময় দিতে পারবো না। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়। উর্মি ফোন রেখে তুহিনকে টেনে তুলল, কাঁদতে কাঁদতে বলল, আমার পিসি অসুস্থ, ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি। তুহিন ভীত কণ্ঠে বলল, কি বলো, কালো না ভালো ছিল? এক রাতের ভেতর কি হলো আমি বুঝতে পারছি না। এক পিসি ছাড়া আমার 3 কুলে কেউ নেই। আমি এখন যাব তুহিন? হ্যাঁ হ্যাঁ, তা তো যেতেই হবে। তুমি এই দিকটা সামলাও, আমি একাই যাব। উর্মি ব্যস্ত হাতে ব্যাগ গোছাতে গোছাতে বলল, তুমি কি পাগল হয়ে গেলে উর্মি? সবে কাল আমাদের বিয়ে হলো, আর আজ তোমাকে একা ছাড়বো ভাবলে কিভাবে? আমার একা একা চলাফেরা করার অভ্যেস আছে তুহিন। তারপর তুমি এখন নতুন বউ, এই বাড়ির মান সম্মান তোমার সাথে জড়িয়ে আছে। তুহিন, আমি একাই যাব। আমাকে পিসির সাথে থাকতে হতে পারে। তাছাড়া তোমার হাসপাতালে থাকার অভ্যেস নেই, ওখানে আমাদের কোনো রিলেটিভও নেই। বড় মামা তো এখন ঢাকা আছে। আমি বরং মামাকে ফোন করে দিই, সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে। উর্মি ভয়ে ঢোক চিপে তুহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিল, বলল, না প্লিজ, ওনার সাথে এখনো আমার পরিচয় হয়নি। তার গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমাদের দেখাশোনা করতে বিরক্তবোধ করতে পারে। তাছাড়া আমি কোনো টিনেজ মেয়ে না। বোকা তুহিন উর্মির ছল চাতুরি ধরতে পারল না, মন খারাপ করে হার মেনে নিল। বলল, চলো, তোমাকে বরং এগিয়ে দিয়ে আসি, চলো। তুহিনের চোখের আড়াল হতেই উর্মি বাস থেকে নেমে গেল। চোখে কালো সানগ্লাস পরে টয়োটো গাড়িতে চড়ে বসল। ফোন কানে চেপে বড় স্যারের সাথে গুরুত্বপূর্ণ মিটিং সেরে নিল। আজকের দিনটা তো পিসির অসুস্থতার কথা বলে চালিয়ে দেওয়া গেল। বাকি দিনগুলো কি করবে উর্মি? লোকে জানলে হয়তো উর্মিকে ছি ছি করবে। বাবার বয়সী তুহিনের বড় মামার সাথে রাত্রি যাপন করে আবার তারই একমাত্র ভাগ্নেকে বিয়ে করেছে উর্মি। এই নশ্বর পৃথিবীতে কত রকম আশ্চর্য ঘটনা যে ঘটে, উর্মি তার জল জ্যান্ত উদাহরণ। লোকটির সাথে পরিচয় গোপন রেখে আজও দেখা হবে উর্মির। হয়তো সবার অগোচরে উর্মির গা টিপে দেবে লোকটা, চোখ ও ঠোঁট দিয়ে বাজে ইঙ্গিত করবে। তবে উর্মি আজ কিছুতেই রাজি হবে না, মরে গেলেও না। আগে যা করার করেছে, এখন তো সম্পর্কে উর্মির মামা শ্বশুর। তাছাড়া তুহিনকে আর ঠকাতে পারবে না উর্মি। আচ্ছা, যখন লোকটা জানবে আর কেউ না উর্মি তার একমাত্র ভাগ্নে বউ, তখন লোকটার অবস্থা কেমন হবে? লোকটি কি সবাইকে বলে দেবে উর্মি খারাপ মেয়ে? তুহিন সবকিছু জানার পর যদি উর্মির সাথে আর সংসার করতে না চায়, তখন কি করবে উর্মি? মাথার চুলগুলো রাগে দুঃখে টেনে ছিঁড়ল মেয়েটা। এলোমেলো বাজে চিন্তাগুলো মাথায় চেপে বসেছে, কিছুতেই তাড়ানো যাচ্ছে না। এখন ড্রাগ নিতে হবে, নেশাই একমাত্র ভরসা। উর্মি কাজ সেরে টাকাগুলো ব্যাংকে জমিয়ে দিয়ে এলো। 2 দিন পর তুহিনদের বাড়ি গিয়ে উঠল। অবশ্য তুহিন এগিয়ে নিতে এসেছিল। ছেলেটার এই 2 দিনে চোখ মুখ শুকিয়ে গেছে। নিজের রুমে গিয়ে উর্মিকে শক্ত করে বুকের সাথে চেপে ধরল। উর্মি প্রশান্তির হাসি হেসে বলল, পুরুষ মানুষের এত নরম হলে চলে? এই 2 দিন আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগেনি উর্মি। দিনগুলো যে কি বিষণ্ণতায় কেটেছে বলার মতো না। তুমি আর কখনো আমাকে রেখে যেও না লক্ষ্মীটি। উর্মি দীর্ঘশ্বাস ফেলল, মুখে বলল, যাব না। মনে মনে বলল, আমাকে যে যেতেই হবে সোনা, না গেলে হয় মরতে হবে, আর না হয় মিথ্যে মামলায় ফেসে জেলে বাকি জীবন কাটাতে হবে। তোমাকে ঘিরে এত সুন্দর জীবন ফেলে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না তুহিন। উর্মি, বলো, 2 দিনে কি জাদু করলে? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা তুহিন, ধরো কখনো যদি আমার সম্পর্কে খুব খারাপ কথা জানতে পারো, তখনও কি তুমি আমায় ঠিক এতটাই ভালোবেসে আগলে রাখবে? উর্মি বেখেয়ালে বলল। তুহিন আত্মবিশ্বাসী কণ্ঠে বলল,
আমার উর্মি খারাপ কিছু করতেই পারে না, বিকজ আমরা রিলেশনশিপে যাওয়ার আগে ভালো বন্ধু হয়েছি। বন্ধুর উপর আমার বিশ্বাস আছে। তারপরও আমি হয়তো মানতে পারবো না উর্মি, ঠিকই একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ওই খণ্ড খণ্ড মেঘ যেমন আসমান ছাড়া ভেসে বেড়াতে পারে না, তেমনি আমিও তোমাকে ছাড়া একদম অচল উর্মি। আমার প্রতিটা লোমকূপ শ্বাস প্রশ্বাস জানে আমি কতটা তীব্রভাবে তোমাকে চাই। উর্মি আঁতকে উঠল। একদিকে খুশিতে যেমন চোখে জল এসে গেল, অন্যদিকে খুব ভয় হচ্ছে। শ্বশুর বাড়িতে 7 দিন স্বপ্নের মতো কাটল উর্মির। কত বলে কয়েও তুহিনকে হানিমুনে যাওয়ার জন্য রাজি করাতে পারল না উর্মি। তুহিনের ঘুরে ফিরে একটাই কথা, আগে বড় মামা এসে তোমাকে দেখবে, তারপর আমরা ঘুরতে যাব। হিসেব মতো আজ দেলোয়ার হোসেনের এই বাড়িতে আসার কথা। দিলরুবা মনের সুখে রান্না করছে, উর্মি শাশুড়িমার পাশে চুপচাপ বসে আছে। দিলরুবা উর্মিকে তাড়া দিয়ে বলল, বৌমা শীঘ্রই রেডি হয়ে নাও, তোমার মামা শ্বশুর এলো বলে। অগত্যা উর্মিকে উঠতে হলো। বিড়বিড় করে বলল, বুড়োয়ার নতুন করে আমাকে কি দেখবে? সেদিনও তো আমাদের দেখা হলো। কিছু বললে বৌমা? না মা। বেলা যত গড়াচ্ছে উর্মির ভয় তত বাড়ছে। দেলোয়ার হোসেন লোকটা বাইরে যতটা নিপাট ভদ্র বেশ ধরে থাকুন না কেন, ভেতরে ভেতরে ততটাই শয়তান জানোয়ার। নিজের স্বার্থে আঘাত লাগলে কতটা ভয়ঙ্কর হিংস্র হতে পারে উর্মি তার নিজে চোখে দেখেছে। কি কুক্ষণে যে এত মানুষ রেখে তারই আপন ভাগ্নেকে ভালোবাসতে গেল মেয়েটা। এই সর্বনেশে ভালোবাসা ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর। উর্মিকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। উর্মির সুন্দর মুখটা সকাল থেকেই ভয়ে পাঙ্গুবর্ণ হয়ে আছে। কোনো কাজে মন টিকছে না, মনের ভুলে এক কাজ বারবার করছে। দাঁতে ঠোঁট কেটে হাতে হাত ঘষে সারা ঘর পায়চারি করছে। ইস, এখন যদি অদৃশ্য হয়ে যাওয়া যেত। তুহিন চেঁচিয়ে উঠল, উর্মি মামা এসে গেছে, ড্রয়িং রুমে আসো প্লিজ। উর্মি ভয়ে শুকনো ঢোক চিপে বিছানায় 2 পা তুলে বসল। এই শীতেও ঘেমে নে একাকার অবস্থা। সময় গড়ায়, উর্মি রুম থেকে বের হয় না। তুহিন বিরক্ত হয়ে ঘরে এলো। উর্মিকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে কপালে হাত রেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে? আমার বোধহয় জ্বর এসেছে। কপাল তো ঠান্ডা, তুমি ওঠো, মামা সে কখন থেকে অপেক্ষা করছে। উর্মি চট করে তুহিনের হাত নিজের মাথায় রাখল, করুণ কণ্ঠে বলল, জীবনে যা কিছু হয়ে যাক, আমাকে কখনো ভুল বুঝে অবিশ্বাস করে দূরে ঠেলে দিও না তুহিন। সবসময় মনে রেখো, তোমার উর্মি তোমাকে পাগলের মতো ভালোবাসে। এখন এসব কথা আসছে কেন? আমি তো তোমাকে চিনি, তোমার মতো ভালো মেয়ে আর দুটো হয় না। আমাকে নিয়ে এত ইনসিকিউর ফিল করো না উর্মি, তোমার বর শুধুই তোমাকে ভালোবাসে। উর্মিকে তুহিন তাড়া দিল। উর্মি উঠল না। অগত্যা তুহিন নিজেই বিছানা থেকে টেনে তুলল। উর্মির মস্তিষ্ক বিবশ, পা চলে না। অনেক জল্পনা কল্পনার পর আতঙ্কিত মুখে ড্রয়িং রুমে গিয়ে এক কোনায় মাথা নিচু করে দাঁড়ালো। দেলোয়ার হোসেন হেসে দিল, আমোদে কণ্ঠে বলল, কেমন আছো বৌমা? মাথা তুলে উর্মিকে দেখে অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল লোকটা। মনটা তেতো বিষে ভরে গেল। ওই অতটুকু সময়ে মাথায় হাজারটা এলোমেলো চিন্তা উদয় হলো। এই নষ্ট মেয়ে মানুষ তার পুত্রতুল্য একমাত্র ভাগ্নে বউ ভাবতেই তীব্র ঘৃণায় মুখে একদলা থুতু চলে এলো। দিলরুবাকে বলল, বিয়ের আগে মেয়ের সম্পর্কে কোনো খোঁজ খবর নিয়েছিলি? উর্মি খুব লক্ষ্মী মেয়ে ভাইজান। মেয়েটার এক পিসি আর ছোট বোন ছাড়া 3 কুলে কেউ নেই। তাছাড়া আমার তুহিনের সাথে অনেক দিনের সম্পর্ক। ছেলের মুখের দিকে তাকিয়ে আমরাও আর বিয়েতে অমত করিনি। দেলোয়ার বিড়বিড় করে বলল, নষ্ট মেয়েটা ভালোই তাহলে টোপ ফেলে আমার বোকা বোন আর সহজ সরল ভাগ্নের ব্রেন ওয়াশ করেছে। মুখে বলল, তোমাদের বাড়ি তো ঢাকা, তাই না বৌমা? দিলরুবা বলল, না না ভাইজান, আপনার কোথাও ভুল হচ্ছে, ওর পিসির বাড়ি ফরিদপুর। ও। দেলোয়ার সোফায় তার ভারী শরীরটা এলিয়ে দিল। রাগে কপালে রগ ফুটে উঠেছে। মাথা সুস্থভাবে কাজ করছে না। তবে এখানে প্রমাণ ছাড়া বেফাস কিছুই বলা যাবে না। একজন লোভী ড্রাগ পাচারকারী শত পুরুষের সাথে স্পেশাল রাত কাটানো নষ্ট মেয়ে মানুষ তার বড় আদরের ভাগ্নে বউ। ভাবতেই মনটা বিষিয়ে গেল। ফোনের দিকে চোখ রেখে উঠে পড়ল। বলল, আমি এখন যাই রুবা, জরুরি কাজ পড়ে গেছে। দিলরুবা আটকে উঠল। বলল, সে কি, আমি তোমার জন্য কত কিছু রান্না করলাম,
তুমি না খেয়ে যাবে? মন খারাপ করিস না বোন, আমার সত্যি আর্জেন্ট কাজ পড়ে গেছে। বিকালের দিকে উর্মিকে খুব কৌশলে অপহরণ করানো হলো। গাড়িতে কে বা কারা যেন উর্মির চোখ মুখ হাত শক্ত করে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে। আনুমানিক 7-8 ঘন্টা মতো গাড়ি চলল। তারপর উর্মিকে গাড়ি থেকে নামিয়ে পায়ে হাঁটিয়ে নিয়ে একটা ভাঙাচোরা গুদামঘর পার হয়ে ইট পাথরের জানালাবিহীন ঘুটঘুটে অন্ধকার কুটিরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। চোখ মুখ খুলে দিতেই কাশতে কাশতে বড় করে ঘন ঘন দম ছাড়ল উর্মি। গলায় দম নেই, তবু চিৎকার করে বলার চেষ্টা করল, কোন কুত্তার বাচ্চা আমাকে এখানে নিয়ে এসেছিস? সাহস থাকে তো আমার সামনে আয়। প্রত্যেকটা শব্দ দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে ঘুরে ফিরে উর্মির কানেই বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। এত অন্ধকার, এখন দিন না রাত কিছুই বোঝার জো নেই। উর্মি তুহিনের সাথে প্রত্যেকটা সুন্দর রোমান্টিক মুহূর্তের কথা ভেবে পাগলের মতো কাঁদছে। নিজের গা নিজেই আছড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলল। বিড়বিড় করে বলল, কোথায় তুমি তুহিন? আমাকে বাঁচাও প্লিজ। এই অন্ধকার ঘরে আমার যে দম বন্ধ হয়ে আসছে। এভাবে কতটা সময় কাটলো সঠিক জানা নেই। চোখের উপর তীব্র লাইটের আলো পড়তেই উর্মির তন্দ্রাভাব ছুটে গেল। দেলোয়ার তার কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে মাথা উপরে নিচ ঘুরিয়ে ঘুরিয়ে উর্মিকে দেখল। শক্ত হাতে উর্মির চুলের মুঠি চেপে ধরে রাগে হিস হিসিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কলিজায় হাত দিয়েছিস? আমি জানতাম না স্যার, তুহিন আপনার ভাগ্নে। চুপ, একদম চুপ। আর একটা শব্দ করলে জানে মেরে ফেলবো। একটু থেমে আবারও কি যেন ভাবল দাম্ভিক লোকটা। বলল, এখানে দিন 5 বন্দি করে রাখা হবে তোকে, তারপর কোনো কথা না বলে বাসায় গিয়ে তুহিনকে ডিভোর্স দিয়ে দিবি। অসম্ভব, আমি পারবো না। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা মারাও? তোর মতো নষ্টা মেয়ে মানুষ আবার কিসের ভালোবাসা রে? আমার ভাগ্নের জীবনটা কিছুতে নষ্ট করতে দেব না তোকে। আমারই ভুল। কাজ করে কেন যে বিয়ে ঠিক হওয়ার সময় দেখতে এলাম না, তাহলে এত বড় সর্বনাশটা হতো না। ছেলেটা এত বড় প্রতারণা থেকে বেঁচে যেত। উর্মি ব্যথায় নীল হয়ে গেল। দেলোয়ার চুলের গোছা ছেড়ে দিয়ে গলা চেপে ধরল, চির বেরিয়ে বলল, আমার কথা ভালোই ভালোই মেনে নে, মরে গেলেও না। দেলোয়ার ইচ্ছে মতো উর্মিকে পেটালো। খুব বাজেভাবে উর্মির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করল। জামা টেনে ছিঁড়ে খুলে ফেলল। শক্ত করে হাত দুটো বেঁধে মাথার স্ট্রেট করা সুন্দর চুলগুলো ছোট ছোট করে কেটে দিল। তবু আশ মিটল না। উর্মির 2 গালে ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিল। তারপর সেই কাটা জায়গায় অল্প করে অ্যাসিড মেরে দিল। অসহ্য ব্যথায় তীব্র জ্বলনিতে উর্মি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চিৎকার করে কাঁদল, ও মাগো, জ্বলে পুড়ে মরে গেলাম। দেলোয়ার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কাঁপতে কাঁপতে উর্মির মুখে পুরো অ্যাসিডের বাটিটা ছুঁড়ে দেওয়ার অল্প একটু সময় আগে কে যেন ফোন দিল। বহু কষ্টে রাগ দমন করে বাটিটা ফ্লোরে রাখল দেলোয়ার। ফোন রিসিভ করতেই কে যেন রাগী কণ্ঠে বলল, উর্মিকে আমি ঘণ্টাখানিকের মাঝে অক্ষতভাবে ফেরত চাই, নাও ফার্স্ট। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। আমার কথার 19-20 হলে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, পরে আমাকে দায়ী করো না। ওর মতো ব্রিলিয়ান্ট মেয়েকে আমাকে না বলে তুমি কোন সাহসে কিডন্যাপ করেছো? তোমার কোনো ধারণা আছে ড্যামেট, ওর মাধ্যমে আমরা কি পরিমাণ অর্থ আয় করছি? উর্মি কই মাছের মতো ছটফট করছে। নিমেষেই হাতের বাঁধন খুলে গেল। হাতের কাছে অ্যাসিডের বাটিটা পেয়ে আর এক মুহূর্ত দেরি করল না উর্মি। দেলোয়ার হোসেনের মুখে বরাবর ছুঁড়ে মারল, বাঁচাও, মরে গেলাম। দেলোয়ার ভয়ে আতঙ্কে ব্যথায় হাত দিয়ে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। উর্মি অট্ট হাসিতে মেতে উঠল। চোখের জল মুছে নিয়ে চুচু করে বলল, এখন কেমন লাগছে স্যার? উর্মিকে ইট মারলে পাটকেল তো খেতেই হবে। যদি বেঁচে থাকেন, দ্বিতীয়বার তুহিনকে আমার কাছ থেকে আলাদা করার আগে 10 বার ভাববেন। আমি তুহিনকে নিজের করে পাওয়ার জন্য কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারি আপনার কোনো ধারণাও নেই। এই পৃথিবীর বুকে যতক্ষণ আমার শ্বাস চলবে, তুহিন ঠিক ততক্ষণই বেঁচে থাকবে। আমি মরে গেলে ওকেও আমি 1 সেকেন্ডের জন্য বাঁচতে দেব না। আমার মৃত্যুর খবর পেলে আমার লোকেরা ওকে ঠিকই মেরে রেখে যাবে, বিকজ আমি ওকে পাগলের মতো ভালোবাসি। আর আমার ভালোবাসাকে সারা জীবন নিজের করে রাখার জন্য আমি যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারি আপনার কোনো ধারণাও নেই স্যার। এই মেয়েটা ড্রাগ নিতে নিতে কবে এতটা সাইকো হয়ে গেল, কি ভয়ঙ্কর কথা বলে গেল। ঘণ্টা 5 খোঁজাখুঁজি করেও যখন উর্মিকে কোথাও পাওয়া গেল না,
তখন তুহিন দিক দিশা হারিয়ে বড় মামাকে উর্মি নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল। বড় মামা ভরসা দিয়ে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। সেই বিকাল থেকে মেয়েটা নিখোঁজ। এখন প্রায় দীর্ঘ রাত পেরিয়ে ভোর হতে চলল, অথচ উর্মির কোনো খবর নেই। তুহিন বিয়ের ছবি জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছে। দিলরুবা ছেলের মাথায় নবরত্ন তেল ঠেসে দিচ্ছে। শত বলেও ছেলেটাকে কিছু খাওয়ানো গেল না। ছেলেকে এতটা ভেঙে পড়তে দেখে দিলরুবার বুকের ভেতর অস্থিরতায় কেমন করে উঠল। বাবা মা মরা নিঃস্ব মেয়েটার কোনো বড় বিপদ হলো না তো? ভাবতেই কেমন চাপা কষ্ট অনুভব করছে দিলরুবা। তুহিনের গলা বসে গেছে, সুন্দর চোখ দুটো কাঁদতে কাঁদতে লাল টুকটুকে হয়ে গেছে। বেখেয়ালে বলল, ও কোথায় না বলে চলে গেল বলো তো মা? ঈশ্বর, মেয়েটার যেন কোনো বিপদ না হয়। সেই রাতে ভয়ানক দুটো খবর পেয়ে তুহিনরা হাসপাতালের উদ্দেশ্যে ছুটে গেল। এক, উর্মিকে মলম পাটি ধরে নিয়ে গিয়েছিল কোনো খারাপ কাজের উদ্দেশ্যে বা মুক্তিপণের আশায়। দুই, ভাগ্নে বউকে উদ্ধার করতে গিয়ে কমিশনার সাহেব বাজেভাবে অ্যাসিডে দগ্ধ হয়েছে। দুজনকে একসাথে উদ্ধার করা হয়েছে। তবে উর্মির অবস্থা আশঙ্কাজনক হলেও মামার অবস্থা খুব গুরুতর। পুরো মুখ অ্যাসিডে ঝলসে গেছে, অন্ধ হয়ে যাবার সম্ভাবনা প্রবল। উর্মিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে নীরব অস্থিরতায় চোখ মুখ শুকিয়ে গেল ছেলেটার। ধীর পায়ে অশান্ত মনে গিয়ে বসল উর্মির পাশে। উর্মির মাথায় চুল নেই, মুখে কাটা পোড়া দাগ। ইস, কি বিশ্রী দেখা যাচ্ছে। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তুহিনের। উর্মি চোখ মেলে তাকালো। তুহিনকে পাশে বসে থাকতে দেখে হাসার চেষ্টা করলো। প্রশান্তিতে ভরে গেল মন। হাসলে দুগালের কাটা জায়গায় টান লেগে ব্যথা করে। তুহিন উর্মির হাত দুটো মুঠোয় পুড়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে তাই না? তোমাকে কাছে পেয়ে আমি সব কষ্ট ভুলে গেছি। তুমি সারা জীবন এভাবেই আমার পাশে থেকো, কেমন? থাকবো, তুহিন আত্মবিশ্বাসী কণ্ঠে বলল। একদিকে উর্মির পুরোপুরি সুস্থ হতে অনেকদিন সময় লাগলো, অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ার হোসেনকে দেশের বাইরে পাঠানো হয়েছে। যেহেতু উর্মির গালের কাটা জায়গায় খুব অল্প পরিমাণে অ্যাসিড লেগেছে, কাটা দাগ শুকিয়ে গেলেও পোড়া ঘা দামি মলমের প্রলেপে অনেকটা সেরে উঠলেও পুরোপুরি সারেনি। শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে পড়ে গেছে, কেমন গুমোট বাধা ব্যথা। নিয়ম করে দুবেলা ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে উর্মিকে। রেবেকা উর্মির চিন্তায় চিন্তায় বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছে। মেয়েটার সাথে সেই যে রাগ করে সব সম্পর্ক ছিন্ন করে চলে এলো, একগুয়ে যেদি মেয়েটার আর নিজে থেকে মা ভাইয়ের খোঁজ খবর নেয় না। এইদিকে ভাসুর দেওর থেকে শুরু করে প্রতিবেশীদের হুল ফোটানো কথার যন্ত্রণায় এই বাড়িতেও থাকা জুলুম হয়ে যাচ্ছে। শিহা পুরো এলাকায় উর্মির ঘটনাটা রটিয়ে দিয়েছে। অয়নটা বড় হচ্ছে, তবে অসুস্থ পরিবেশে। মা ছেলের দিনগুলো কি বিভীষিকাময় কাটছে বলার মতো না। একটা সময় পর উর্মির উপর থেকে রেবেকার রাগ মাটি হয়েছে। মেয়েটাকে দেখার জন্য মনটা আকুপাকু করে। ঢাকার বাসায় গিয়েও ছিল রেবেকা, তবে উর্মি নাকি কোথায় না বলে চলে গেছে। ফোন দিলেও নাম্বার বন্ধ বলে। আননোন নাম্বার থেকে ফোন এলো। রেবেকা বাসা বাড়ির কাজ সেরে এসে সবে একটু রেস্ট নিতে বসেছে। ফোনের শব্দে তন্দ্রাভাব ছুটে গেল। ফোন রিসিভ করতেই একটা অপরিচিত কণ্ঠ বলে উঠল, আপনার মেয়ে, নাম উর্মি, এখন ফরিদপুরে আছে। আপনি কে বলছেন? উর্মিকে চেনেন কিভাবে? আমাকে আপনি চিনবেন না? ধরে নিন আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার মেয়ের খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, স্বামী সংসার নিয়ে সে এখন বেশ সুখেই আছে। মেয়েকে যদি দেখতে ইচ্ছে করে তাহলে আমার পাঠানো ঠিকানায় চলে আসুন, নিজে চোখে মেয়ের সুখ দেখে যান। কথাগুলো বলেই লোকটা ফোন রেখে দিল। রেবেকার বুক দুরু দুরু করছে। মন চাইছে এক ছুটে উর্মির কাছে চলে যেতে, তবে এরকম একটা উড়ো খবরে যাওয়া কি ঠিক হবে? একটা রিস্ক নিয়ে দেখা যাক। অস্থিরতায় সারা রাত ঘুম হলো না রেবেকার। উর্মির ব্যাপারে অয়নকেও কিছু বলল না। খুব ভোরে ঘুম থেকে উঠে অনেক দিনের জমানো সঞ্চয়পত্রের মাটির ব্যাংকটা ভেঙে ফেলল। তারপর টাকাগুলো গুনে একটা ছোট ব্যাগে ভরে নিল। নিজে রেডি হয়ে অয়নকে তাড়া দিয়ে বলল, তোর হলো, শিগগিরই চল। কোথায় যাবে মা? গেলেই জানতে পারবি। উর্মি এখন প্রয়োজন ছাড়া খুব একটা বাসার বাইরে বের হয় না, তবে যখন কাজ পড়ে যায় পিসির বাসায় বেড়াতে যাওয়ার নাম করে রাতের আধারে সবার অগোচরে কাজগুলো সেরে চলে আসে। এখনও উর্মি লুকিয়ে লুকিয়ে নিয়মিত ড্রাগ নেয়, যদিও পরিমাণে কম। ইদানিং তুহিন উর্মিকে ছাড়া কিছুই বোঝে না।
উর্মিকে ঘিরে দিন দিন তুহিনের পাগলামিও বেড়েছে। সর্বহারা মেয়েটার এত সুখও বুঝি কপালে লেখা ছিল? তুহিন সোফায় আধশোয়া হয়ে টেলিভিশনে খেলা দেখছে। দিলরুবা পাশে বসে কাপড় ভাঁজ করছে। উর্মি রুম থেকে বেরিয়ে এসে তুহিনের পাশে বসল। মাথায় বিলি কেটে দিয়ে খেলা দেখায় ব্যস্ত হয়ে গেল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দিলরুবা উঠে গিয়ে মেন দরজা খুলে দিল। বলল, কাকে চাই? রেবেকা ইতস্তত বোধ করছে। মিনমিন করে বলল, আমার মেয়ে উর্মিকে চাই। দিলরুবা বাকরুদ্ধ হয়ে দুপা পিছিয়ে গেল। রেবেকা অস্থির কণ্ঠে বলল, উর্মিকে একটু ডেকে দেওয়া যাবে আপা? একটুখানি দেখা করে চলে যাব। দিলরুবা ইশারায় উর্মিকে দেখিয়ে বলল, ও আপনার মেয়ে? এতগুলো দিন পর মেয়েকে দেখে খুশিতে চোখে জল এসে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, উর্মি কেমন আছিস মা? মাথায় আকাশ ভেঙে পড়লেও উর্মি এতটা চমকাতো না যতটা রেবেকাকে দেখে চমকালো। বসা থেকে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। অয়ন দৌড়ে এসে উর্মিকে জড়িয়ে ধরল। অভিমানী কণ্ঠে বলল, তুমি আমাদের একদম ভুলে গেছো আপু? তুহিন হতবিহ্বল হয়ে মুখে হাত দিল। অস্ফুট স্বরে বলল, এসব কি হচ্ছে উর্মি? প্লিজ বুঝিয়ে বলো। ওনারা তোমার মা ভাই হলে তাহলে এতদিন আমাদের মিথ্যে কেন বললে যে তোমার মা বেঁচে নেই? সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। উর্মি শুকনো ঢোক চিপল। যে মিথ্যের জাল এতদিন ধরে খুব কৌশলে শক্তপোক্ত করে বিছিয়েছিল উর্মি, সব কেমন এক ঝোড়ো হাওয়ায় ঝুরুঝুর করে ভেঙে যাচ্ছে। ভয়ে উর্মির গলা বুজে আসছে। রেবেকা থেমে নেই। অভিযোগ করে কতগুলো কথা বলে গেল। মা না হয় রাগের বশে জেদ করে একটা কথা বলে ফেলেছিল, তাই বলে তুইও মা ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিবি? কে আপনার মেয়ে? হ্যাঁ, আমি আপনাদের কাউকে চিনি না। আপনারা প্লিজ চলে যান। উর্মি, এখনো আমার উপর রাগ করে আছিস মা? রেবেকার গলা ধরে এলো। উর্মির নিজেকে পাগল পাগল লাগছে। নিজের মা ভাইকে এখন বড় শত্রু মনে হচ্ছে। তুহিন উর্মি দুই কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলল, তুমি চুপ করে আছো কেন উর্মি? কিছু তো বলো। আমরা না খুব ভালো বন্ধু উর্মি? তুমি বন্ধুকে মিথ্যে বলে এভাবে ঠকাতে পারলে? এই উর্মি, তুমি আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছ? সত্যি করে বলো তো। এই পৃথিবীর সবাইকে অস্বীকার করা যায়, কিন্তু নিজের জন্মদাত্রী মাকে কি করে অস্বীকার করবে উর্মি? একদিকে মা, অন্যদিকে তার ভালোবাসার প্রিয় মানুষ। একে একে সবাইকে হারিয়ে যখন খড়কুটোর মতো তুহিনকে আঁকড়ে ধরেছিল উর্মি, তখন আর কেউ উর্মির খোঁজও নেয়নি মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা। আজ যখন তুহিনকে ঘিরে সুখের মুখ দেখেছে, তখনই মা ভাইকে না বলে কেউ আসতে হলো। এবার কি বলে সবটা সামলাবে উর্মি? মাথা কাজ করছে না। তুহিনের চিৎকারে চেঁচামেচি শুনে রেবেকা থেমে গেল। মায়ের মন এতগুলো দিন পর মেয়েকে দেখে আবেগ সংবরণ করতে পারেনি। তুহিন উর্মিকে ছেড়ে দিয়ে রেবেকার মুখোমুখি দাঁড়ালো। বলল, আপনার বাড়ি কোথায়? সাভার। উর্মি আপনার মেয়ে? হ্যাঁ। তাহলেও আমাকে মিথ্যে বলল কেন? ওর মা বেঁচে নেই? রেবেকা থেমে গেল। তুহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখন উর্মিকে নিয়ে আপনার সাথে আপনাদের বাসায় যাব। না, আমি যাব না। উর্মি ভীত কণ্ঠে বলল, যেতে তোমাকে হবেই। আমার এত ধোঁয়াশা আর ভালো লাগছে না উর্মি। উর্মির এতদিনের সাজানো মিথ্যে খেলাঘর সব কেমন এক লহমায় ভেঙে যেতে চাইছে। ধীরে ধীরে পরিস্থিতি জটিল হচ্ছে। কোনো কিছু এর আয়ত্তে আনতে পারছে না উর্মি। তুহিন জোর করে উর্মিকে সাথে নিয়ে ছুটল অজানা সত্যের উদ্দেশ্যে। এবার বোধহয় আর সত্যিটা তুহিনের কাছে গোপন করা যাবে না। মিথ্যে দিয়ে যে সম্পর্ক শুরু হয়েছিল, একটা সময় পর সেই পবিত্র সম্পর্কের বন্ধন সত্যের কবলে পড়ে ছিন্ন ভিন্ন হওয়ারই ছিল। শুধু সঠিক সময়ের অপেক্ষা মাত্র। সেই বিদঘুটে সময়টা বোধহয় উর্মির জীবনে এসেই গেল। উর্মি মনে মনে অন্য ছক কষতে লাগলো। পাশের সিটে তুহিন অনুভূতি শূন্যে হয়ে বসে আছে। এই নরম মনের মানুষটার উপর দিয়ে আজ অনেক বড় রকমের ঝড় যাবে বোঝা যাচ্ছে। সবটা জানার পর তুহিন কি উর্মিকে মেনে নিতে পারবে, নাকি বাকি সবার মতো অপবাদ দিয়ে একরাশ ঘৃণার সাথে ছুঁড়ে ফেলবে? গভীর রাতে উর্মিরা তার কাকুদের বাসায় গিয়ে পৌঁছালো। উর্মিকে দেখে বড় কাকু তেড়ে এলো মারতে। রাগে চিরবিরিয়ে বলল, এই নষ্টা ডিভোর্সি শত পুরুষে আসক্ত মেয়ে মানুষ আমার বাড়িতে কি করছে? ঈশ্বর দোহাই লাগি, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। সাথে আবার এ কাকে জুটিয়েছিস? তুহিন উর্মির সম্পর্কে এত খারাপ খারাপ কথা শুনে নরম মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এত বড় প্রতারণা উর্মি করতে পারল? উর্মি ডিভোর্সি? উর্মি শতপুরুষে আসক্ত?
না, আর ভাবতে পারছে না তুহিন। তাহলে এতদিন সবটা অভিনয় ছিল? ভালোবাসাটাও বুঝি মিথ্যে ছিল? কি করে মানুষ চিনতে এত বড় ভুল করলো তুহিন? 3 বছর খুব কম সময় নয় তো? তুহিনের দিশেহারা লাগছে, জেদ করে এত দূর চলে এলো। এবার কিভাবে একা একা বাসায় ফিরবে তুহিন? জ্যাকেটটা কাঁধে ঝুলিয়ে চলে যেতে যেতে পিছু ফিরে তাকালো। উর্মিকে করুণ কণ্ঠে বলল, এত বড় প্রতারণা আমার সাথে না করলেও পারতে উর্মি। উর্মি দৌড়ে গিয়ে তুহিনের হাত জড়িয়ে ধরল, মরিয়া হয়ে বলল, আমাকে তোমার সাথে নিয়ে যাও প্লিজ। কিসের ভিত্তিতে তোমাকে সাথে নেব বলো তো উর্মি? সম্পর্কের শক্ত বন্ধন হলো বিশ্বাস। তোমার প্রতি সেই বিশ্বাসটাই তো আজ ভেঙে গেল। একটা মেয়েকে আমি পাগলের মতো ভালোবাসি, জেদ করে তাকে বিয়ে করেছি। তার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। তাকে অন্তর থেকে বিশ্বাস করেছি। বিনিময়ে আমি কি পেলাম? নিজেকে এখন আমার বড় বেশি বেকুব, মাথা মোটা মনে হচ্ছে। তুমি আমার সহজ সরল সাজানো গোছানো জীবনটা এভাবে নষ্ট না করলেও পারতে উর্মি। সবকিছু মিথ্যে হলেও আমার ভালোবাসাটা সত্যি ছিল তুহিন। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। ভালোবাসা? তুহিন তাচ্ছিল্য করে একটুখানি হাসলো। তুহিনকে শত বলে কয়েও আটকাতে পারল না উর্মি। বোকা ছেলেটা চোখে জল নিয়ে কুয়াশার মাঝে একটু একটু করে মিলিয়ে গেল। উর্মি কানে ফোন চেপে কাকে যেন তুহিনের ব্যাপারে কি বলল। তারপর ঘরে গিয়ে মাকে চিৎকার করে ডাকলো, বলল, আমার সংসারটা ভেঙে এবার শান্তি হয়েছে মা তোমার? এই তুমি না বলেছিলে আমার মুখ দেখলে ফাঁসিতে ঝুলবে? এখন কোথায় গেল তোমার এত বড় বড় কথা? আর তোমার টাকার প্রয়োজন? আমাকে বললেই তো পারতে। কে বলেছিল তোমাদের না বলে কই ওদের বাড়িতে গিয়ে উঠতে? মা, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার জন্য আমি যদি তুহিনকে হারাই তাহলে আমি লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলবো। কাউকে সুখী থাকতে দেব না, কাউকে না। কথাগুলো বলেই তড়িৎ গতিতে চলে গেল উর্মি। পিছু ফিরে তাকালে দেখতে পারত একজন স্বামী সন্তানহারা মায়ের চোখের জলের কি করুণ বহিঃপ্রকাশ। তুহিনকে একটা বিলাসবহুল ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে। উর্মি বড্ড নেশার তৃষ্ণা পেয়েছে। উর্মি পরপর 2 হাতে 2টো ইঞ্জেকশন পুশ করে নিল। তারপর স্নান সেরে সময় নিয়ে আবেদনময়ী রূপে সাজল। মাথার চুলগুলো ছোট ছোট দেখে কেনা চুল পরল। হাতে খাবার নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। তুহিন উর্মিকে দেখে রাগ জেদ অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। উর্মি একটুখানি মলিন হাসল। তুহিনের গা ঘেঁষে পাশে বসল। ধোয়া ওঠা গরম ভাতে তরকারি মেখে তুহিনের মুখের সামনে ধরল। আদুরে কণ্ঠে বলল, খেয়ে নাও সোনা, একটানা এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। রাগে দুঃখে ভাতের প্লেট বাটি ফ্লোরে ছুঁড়ে ফেলল তুহিন। তুহিনের ব্যবহারে উর্মির এত রাগ লাগলো। বহু কষ্টে নিজের রাগ সংবরণ করে সারা ঘর পায়চারি করছে উর্মি। তারপর কি মনে করে তুহিনের ঠোঁটে ঠোঁট রেখে জোর করে লম্বা চুমু খেলো। তুহিন বহু কষ্টে এক ঝটকায় উর্মিকে ছাড়িয়ে নিল। নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলল, এভাবেই অন্য পুরুষদের নিজের রূপ যৌবন দিয়ে পটাতে, তাই না? উর্মির খুব হতাশ লাগলো। তুহিনের চোখের দিকে গভীর দৃষ্টি মেলে তাকালো। ওই মায়াবী 2 চোখে না আছে উর্মির জন্য ঘৃণা আর না আছে ভালোবাসা। উর্মি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, তুমি কি চাও তুহিন? আমি তোমার থেকে মুক্তি চাই। এই বন্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কালো অতীত জানার পর আমার মাও এই একই কথাই বলেছিল জানো। তুমি আমায় মিথ্যে বলে ছল চাতুরি করে কেন ঠকালে উর্মি? বিয়ের আগে অন্তত আমায় তোমার ভয়ঙ্কর অতীতের কথা বলতে পারতে। জানি কষ্ট হতো, তবুও মেনে নিতাম। উর্মি তাচ্ছিল্য করে হাসল, বলল, এখনই মেনে নিতে পারছো না? তখন তো শুনলেই আমার কাছ থেকে 100 হাত দূরে পালাতে। আমি না জন্ম থেকে খারাপ হইনি তুহিন, বিশ্বাস করো। পরিস্থিতি আমাকে এতটা খারাপ মেয়ে হতে বাধ্য করেছে। আমার এই ভুলে ভরা জীবনে তুমি থাকো না হয় এক মুঠো ফুল হয়ে। কথা দিচ্ছি আমি তোমায় মাথায় করে রাখবো। তুহিন ভেতরে ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও উর্মিকে আর আগের মতো ভরসা করতে পারছে না। ভালোবাসা তো বহুদূর। উর্মি আচমকা ধাক্কা মেরে তুহিনকে বিছানায় ফেলে দিল। তারপর নিজেও তুহিনের উপর উঠে বসল। জোর করে তুহিনের হাতে ইঞ্জেকশন পুশ করে দিল। এই পৃথিবীর সমস্ত মানুষ একদিকে আর তুহিন অন্যদিকে। তুহিনের ভালোবাসা নাই বা পেল মেয়েটা, তবে তুহিনকে উর্মির চাই চাই, যে কোনো মূল্যে।
তুহিন যদি ভুলেও উর্মির কথার অবাধ্য হয় তবে এই বন্ধ ঘরে সারা জীবন তুহিনকে উর্মির সাথেই কাটাতে হবে। এই ছেলেটা উর্মির জীবনে নেশার থেকেও ভয়ঙ্কর রূপ নিয়েছে। একদম উর্মির হৃৎপিণ্ড ভেদ করে রক্তে মিশে গেছে। একে আলাদা করা মানেই উর্মির পতন। উর্মি হারতে শেখেনি, উর্মিরা হেরে যেও জিতে যায়। তুহিন নেশার ঘোরে সব যন্ত্রণা ব্যথা ক্ষণিকের জন্য ভুলে গেল। উর্মিকে একটু একটু করে কাছে টেনে নিল। তুহিনের মাতাল করা উষ্ণ স্পর্শে উর্মির সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠল। তীব্র ঘৃণা অসহ্য ভালোবাসার মিশেলে একটু একটু করে কেটে গেল দীর্ঘ রজনী। গভীর রাতে ঘুমন্ত তুহিনকে বিছানায় রেখে উঠে গেল উর্মি। কালো জিন্স সাদা শার্ট চোখে চশমা পরে মিশনে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঘুমন্ত তুহিনের কপালে চুমু এঁকে দিল। তারপর ছোট চিরকুট লিখে তুহিনের বালিশের তলায় রাখল। বাইরে থেকে দরজা লক করে চাবির গোছা প্যান্টের পকেটে রাখতে রাখতে তরতরিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল উর্মি। সামনে নির্বাচন, চারপাশে সাজ সাজ রব থাকলেও এ যেন নীরব যুদ্ধের প্রতিধ্বনি চলছে। কেউ কাউকে এক চুল ছাড়তে রাজি না। মজার ব্যাপার হলো এই সময় দেশের পরিস্থিতি নাজুক থাকে। সবাই নির্বাচনের নিজেদের হার জিত নিয়েই ব্যস্ত। এখন বেআইনিভাবে অস্ত্র নেশাদ্রব্য পাচার করতে বেশ আরাম বোধ করছে উর্মির। মিশন সাকসেসফুল করে যখন উর্মি ফিরে এলো, টাকাগুলো ভাগাভাগি করা নিয়ে বাঁধল আরেক বিপত্তি। নিজেদের মাঝে বিশাল ঝগড়া বিবাদ লেগে গেল। এক পর্যায়ে একে অপরকে বকাবাজি ছেড়ে হাতাহাতিতে রূপ নিল। এই প্রফেশনে সবসময় উর্মিকে জীবন মরণ রিস্ক নিতে হয়। সেই তুলনায় উর্মির অ্যামাউন্ট কম পায়। উর্মি বিদ্রোহ করে বসেছে, তার বেতন আরও 2 গুণ বাড়িয়ে দিতে হবে। কিন্তু কেউ তা মানতে চাইছে না। উর্মি রাগে কাঁপতে কাঁপতে বলল, আমার বেতন না বাড়ালে আমি আর এই প্রফেশনে থাকবো না। উর্মি, বোকামি করো না, এর ফল কিন্তু ভালো হবে না। যা হওয়ার হবে আমি দেখে নেব, তবে আপনাদের সাথে আমি আর নেই। উর্মি চলে যেতেই এই দলের বড় লিডার কাকে যেন ফোন দিল। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এই প্রফেশনের রুলস অনুযায়ী উর্মিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার ব্যবস্থা করো। ওর কাছে আমাদের অনেক গোপন তথ্য আছে, ফাঁস হয়ে গেলে সবার চাকরি নিয়ে টানাটানি পড়বে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। ও ইদানিং বেশি বাড়াবাড়ি করছে। ওকে ছেড়ে রাখা মানে একটা বিপদ সারাক্ষণ মাথার মধ্যিখানে ঘুরঘুর করা। ও চলে গেলে যদি এর থেকে ভালো কাউকে না পাই, পেয়েছি দেখেই এখন ওকে আর রাখতে চাইছি না। দিলরুবা একমাত্র পুত্র শোকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। সারাক্ষণ দরজার কাছে তুহিনের ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকে। সেই যে 2 দিন আগে ছেলেটা জেদ করে উর্মির পিছু পিছু চলে গেল, তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই ছেলেটার। ফোন বন্ধ। এদিকে তুহিনের বড় মামা এখনও বিদেশ থেকে ফেরেনি। এখনও তার ট্রিটমেন্ট চলছে। তুহিনের বাবা থানায় গিয়ে মিসিং ডায়েরি করে এসেছে। এখনও পুলিশ কোনো খোঁজ দিতে পারেনি। ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। ছেলের কথায় এক বাক্যে রাজি না হয়ে মেয়েটার সম্পর্কে আর একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। উর্মি যখন ফ্ল্যাটের দরজা খুলে ঘরে ঢুকলো তখন তুহিনের নেশার ঘোর কেটে গেছে। সারা ঘর লন্ডভন্ড করে ফেলেছে। উর্মিকে দেখে আচমকা উর্মির হাত দুটো মুচড়ে ধরল, বলল, আমার ফোন কোথায়? 2 দিন ধরে আমার মায়ের সাথে কথা বলি না, না জানি তারা এখন কেমন আছে। তারা ভালোই আছে, আমি খোঁজ নিয়েছি। উর্মি জোর করে হাত দুটো ছাড়িয়ে নিল, বলল, চলো কিছু খেয়ে নেবে। কিছুই খাবো না আমি। বাচ্চাদের মতো জেদ করো না তুহিন। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। তুহিন যতক্ষণ নেশার ঘোরে থাকে ততক্ষণ সব কিছুই ঠিক থাকে। নেশা ছুটে গেলে চিৎকার চেঁচামেচি করে জোরে জোরে কান্নাকাটি করে। উর্মির পা দুটো জড়িয়ে ধরে মাথা ঠুকে মুক্তি চায়। উর্মির কিছুতেই মন গলে না। তুহিন চিৎকার চেঁচামেচি করলেই উর্মি জোরে সাউন্ড বক্সটা ছেড়ে দিয়ে গান শোনে, যেন এই ফ্ল্যাটের বাইরে শব্দ না যায়। একটু একটু করে ডিপ্রেশনের অতল গহরে তলিয়ে গেল তুহিন। এখন আর একটুও বেঁচে থাকতে ইচ্ছে করে না। জীবনের প্রতি বড় বেশি একঘেয়েমি এসে গেছে। বার কয়েক আত্মহত্যা করার চেষ্টা করেছে, উর্মির জন্য তাও পারেনি। তুহিনকে জোর করে নিয়মিত 2 বেলা ড্রাগ দিতে দিতে ছেলেটাও শরীর ভেঙে কঙ্কালের মতো হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালি পড়েছে, সুন্দর ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উর্মি এখন কি চায় উর্মি তা নিজেও জানে না। দলছুট হওয়ার পরে উর্মিকে কে বা কারা যেন মারতে চেষ্টা করেছিল। ভাগ্য সহায় ছিল, তাই বেঁচে গেছে। বিষণ্ণ বিকালে একা আনমনে বসে ভাবে উর্মি, মৃত্যুর পর এই সুন্দর দেহটার সাথে ঠিক কি হবে। ইদানিং মৃত্যু ভয় বড় বেশি তাড়া করে উর্মিকে। সেই ছোটবেলায় কবরের আজাব নামে একটা টেলিফিল্ম দেখেছিল উর্মি।
ছেলেটা সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে মজা মস্তি করে বেড়াতো, নেশা পানি করত। একদিন ঘুমিয়ে স্বপ্ন দেখল আজরাইল আসছে, হাতে ইয়া বড় কাঁচি নিয়ে, জুব্বা পরে। সেই কাঁচি দিয়ে ছেলেটার ভেতর থেকে জানটা টেনে ছিঁড়ে কবজ করল, তারপর টানতে টানতে নিয়ে গেল। ইস, কি ব্যথা, অসহ্য যন্ত্রণা। ছেলেটা ব্যথা ভয় পাগলের মতো কাঁদল। দয়া ভিক্ষা চাইল, কেউ ছুতে এলো না। টগবগে গরম জল দিয়ে ছেলেটাকে আজরাইল স্নান করালো, তারপর ধাক্কা মেরে কবরে ফেলে দিল। কত পোকামাকড় সাপ বিছিয়ে ছেলেটার শরীরের মাংস খেয়ে ফেলল। ছেলেটা কত করে কেঁদে কেঁদে নিজের মা বাবা আপনজনকে ডাকলো, কেউ ছেলেটাকে বাঁচাতে এলো না। আচ্ছা, মরার পর কি উর্মির সাথেও এইরকম ভয়ঙ্কর কিছু হবে? কি সুন্দর জীবন ছিল উর্মির। নিজের স্বাভাবিক জীবনটা টাকার মোহে পড়ে কবে এতটা জটিল করে ফেলল উর্মি। এখন চাইলেও সব কিছু ঠিক করা সম্ভব হচ্ছে না। সব কেমন এলোমেলো হয়ে গেছে। এই অন্ধকার ভরা নষ্ট জীবনের সাথে তুহিনের মতো ভালো মানুষের জীবনটা জড়ানো বড্ড ভুল হয়ে গেছে। ইদানিং তুহিনের জন্য উর্মির খুব অনুশোচনা হয়। এক মন বলে তুহিনকে মুক্তি দিয়ে দিই, অন্য মন বলে তুহিনকে ছাড়া বাঁচা অসম্ভব। তুহিন চোখের আড়াল হলেই কেমন পাগল পাগল লাগে। উর্মি কি খুব খারাপ? তুহিনটা কেন উর্মিকে বোঝে না? সারাক্ষণ উর্মির কাছ থেকে পালাই পালাই করে। তোলা টাকা প্রায় শেষ হতে চলল। এভাবে কাজ বাদ দিয়ে বসে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। কে যেন উর্মিকে ফোন দিল, ভীত কণ্ঠে বলল, ম্যাডাম, আজ রাতে আপনার উপর হামলা হবে, একটু সাবধানে থাকবেন, ওরা আপনার লোকেশন জেনে গেছে। উর্মি খুব বাজেভাবে ফেঁসে গেছে। মৃত্যু ছাড়া দ্বিতীয় অপশান খোলা নেই। উর্মি সময় নিয়ে স্নান করল, শরীরের ময়লা ঘষে ঘষে ওঠালো, তারপর খুব সুন্দর করে বউ সাজলো, পায়ে আলতা পরল। তুহিন নুপুর পরা আলতা রাঙা পা খুব পছন্দ করে। তুহিনের ফোনে নিজের বেশ কিছু ছবি তুলল, আলতা রাঙা পায়ের ছবিও তুলল। নিজের হাতে তুহিনের পছন্দের সব খাবার রান্না করল। অনেক দিন পর রেবেকাকে ফোন দিল, কোমল কণ্ঠে বলল, মাগো, কেমন আছো? বেঁচে আছি। এখনো আমার উপর অভিমান করে আছো মা? জানি না। শোনো মা, তোমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা জমা হয়েছে। আশা করি অয়ন বড় হয়ে চাকরি পাওয়ার আগে পর্যন্ত এই টাকা দিয়ে তোমাদের মা ছেলের ভালো মতো চলে যাবে। এই বয়সে কষ্ট করে তুমি আর বাসা বাড়ির কাজ করো না মা। তুই কেমন আছিস উর্মি? আমি একদম ভালো নেই গো মা। মুখে বলল, আমার উপর কোনো রাগ পুষে রেখো না, আমাকে মন ভরে দোয়া করো মা। অয়নকে দেখে রেখো। এখন রাখি কেমন? ফোন রেখে উর্মি দিলরুবাকে ফোন দিল, বলল, কেমন আছেন মা? আমার ছেলে কোথায়? ও ভালো আছে তো? তুই কোথায় লুকিয়ে রেখেছিস আমার বুকের ধনকে? আপনার ছেলে ভালো আছে মা, একটা ঠিকানা মেসেজ করে দেব, কাল সকালে ওকে নিয়ে যাবেন। ফোন রেখে উর্মি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। তারপর রানী গোলাপি রঙা সুন্দর ডায়েরি নিয়ে মনের বিষাদ মাখা রং তুলি মিশিয়ে তুহিনের উদ্দেশ্যে একটা দীর্ঘ চিঠি লিখতে বসল। চিঠি লেখা শেষ করে তুহিনের কাছে গেল। তুহিন উর্মি নববধূ রূপ দেখে চোখ নামিয়ে নিল। উর্মি মিষ্টি করে হাসল, আহ্লাদি কণ্ঠে বলল, আমায় দেখতে কেমন লাগছে? উর্মির কাজল রাঙা পদ্মপুকুরের মতো জল টলটলে দুই নয়নের মাঝে তুহিনের দৃষ্টি আটকে গেল। উর্মি নিজে থেকে তুহিনকে জড়িয়ে ধরল, আকুল কণ্ঠে বলল, আজকের দিনটা দেবে আমায়? বিনিময়ে আমি তোমায় চিরতরে মুক্তি দেব। দীর্ঘদিন খাঁচায় বন্দি থাকা পাখি যেমন মুক্তির আশায় ডানা ঝাপটায়, মুক্তি পাওয়ার পর কিচিরমিচির করে মনের সুখে আকাশে উড়াল দেয়, এই মুহূর্তে তুহিনের ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে। উর্মির প্রত্যেকটা কথা বিনা বাক্য ব্যয়ে মেনে নিল তুহিন। অনেকদিন পর দুজন একসাথে খেতে বসল। সবগুলো পদ তুহিন খুব তৃপ্তি নিয়ে চেটেপুটে খেল। খাওয়া শেষে উর্মি তুহিনের কোলে চেপে বসল। তুহিনের কানে ঠোঁট লাগিয়ে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, সেই প্রথম দিনের মতো নিজে থেকে আমাকে মন ভরে একটু আদর করবে? তুহিন কেঁপে উঠল, তবে উর্মিকে নিজে থেকে ছুঁয়ে দেখল না। উর্মি মরিয়া হয়ে বলল, প্লিজ তুহিন। এত আকুলভাবে ডাকলে সাড়া না দিয়ে থাকা যায়? তুহিনও পারল না। কতগুলো দিন পর তুহিনকে একান্ত আপন করে কাছে পেল উর্মি। ইস, সময়টা যদি টাইম মেশিন দিয়ে এখানেই থামিয়ে দেওয়া যেত তাহলে মন্দ হতো না। উর্মি তুহিনের হাতটা নিজের পেটে রাখল, বলল, এখানে একটা দীর্ঘ চুমু খাও তো সোনা। তুহিন নেশাগ্রস্তের মতো উর্মির পেটে চুমু খেল। উর্মি দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো। কখনো স্বপ্নেও ভাবেনি জীবনের অন্তিম সময়ে তুহিনকে এত বড় সুখবরটা দিতে হবে।
উর্মি চোখে জল, মুখে হাসি নিয়ে ফিসফিস করে বলল, তুমি বাবা হতে চলেছ তুহিন। তুহিন চমকে উঠল, থমকে গেল। মিশ্র অনুভূতিতে কতক্ষণ কথা বলতে পারল না, কেমন বিবশ হয়ে বসে রইল। সম্মতি ফিরে পেয়ে অস্ফুট স্বরে বলল, সত্যি? 3 সত্যি। তুহিন ক্ষণিকের জন্য সব ব্যথা যন্ত্রণা ভুলে গেল। উচ্ছ্বাস নিয়ে বলল, চলো ডাক্তারের কাছে যাই। যদি বেঁচে থাকি কাল যাব। আমার খুব আচার খেতে ইচ্ছে করছে। তুমি একটু কষ্ট করে আমার মায়ের বাসায় গিয়ে আচার এনে দেবে তুহিন? দোকান থেকে কিনে নিয়ে আসি? না প্লিজ, মায়ের হাতের বানানো আচার খাবো। তুহিন তাড়াহুড়ো করে যেতে লাগলো। উর্মি পেছন থেকে জাপটে ধরল। খুব কৌশলে তুহিনের পকেটে উর্মির লেখা চিরকুটটা ঢুকিয়ে দিল। তারপর তুহিনের সারা মুখে পাগলের মতো চুমু খেলো। হাতে তুহিনের ফোনটা তুলে দিয়ে বলল, তোমার মায়ের সাথে কথা বলে নিও। তুমি এত পরিবর্তন, আমি স্বপ্ন দেখছি না তো? ধরো এখন যদি আমি আর না আসি, তোমার সন্তানের টানে তুমি ফিরে আসবেই, উর্মি দৃঢ় কণ্ঠে বলল। তুহিন মনে একরাশ উৎকণ্ঠা নিয়ে চলে গেল। দরজা, জানালা, ব্যালকনি দিয়ে তুহিনকে যতক্ষণ দেখা যায় উর্মি চাতক পাখির মতো তাকিয়েই রইল। তারপর শেষবারের মতো হাতে ড্রাগ নিল। সময় নিয়ে একটা সিগারেট খেলো। পেটে হাত বুলিয়ে করুণ কণ্ঠে বলল, সরি রে সোনা, তোর ব্যর্থ মা তোকে এই পৃথিবীর আলো দেখাতে পারল না। তুমি এই পৃথিবীতে এলেও সারা জীবন অপবাদ লাঞ্ছনা সহ্য করেই তোকে বড় হতে হতো। প্রতিনিয়ত ধুকে ধুকে মরার চেয়ে মাতৃগর্ভে মরা ঢের ভালো। উর্মি হাতে ধরে রাখা বিষের শিশিটা গলায় ঢালার আগে খুব গরম লাগলো। উঠে গিয়ে ফ্যানের সুইচটা অন করতেই পুরো ঘর শর্ট সার্কিটের মাধ্যমে ভয়ানক বিস্ফোরণ ঘটে আগুন লেগে গেল। উর্মির সুন্দর মোমের মতো শরীরে দাউ দাউ করে আগুন লেগে গেল। পরনে জর্জেট শাড়ি ছিল, শাড়ি গলে গিয়ে চামড়ার সাথে মিশে গেল। উর্মির পুরো শরীর জ্বলে পুড়ে গেল। কত চিৎকার চেঁচামেচি করলো। আগুন লাগা শরীরে দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো। হায়, উর্মির রিকোয়েস্টে তুহিন বাইরে থেকে দরজা লক করে চাবি নিয়ে গেছে। ঘরে জোরে সাউন্ডের ভলিউমের গান বাজছে। উর্মির চিৎকার বাইরে থেকে শোনা যাচ্ছে না। উর্মি ব্যালকনিতে চলে গেল। ততক্ষণে মাটির দেহখানা পুড়তে পুড়তে নিঃশেষ হতে চলেছে। ওই তো আগুনের বলকার ভেতর দিয়ে বড় জুব্বা পরে আজরাইল আসছে উর্মির জান কবজ করতে। ইস, অসহ্য ব্যথা ভুলে গিয়ে উর্মির এত ভয় লাগছে কেন? পাপের বিনাশ ঘটাতে মৃত্যু বুঝি দরজায় এসেই গেল? উর্মি নামের মেয়েটা আগুনে পুড়তে পুড়তে একসময় ছাই হয়ে গেল। পড়ে রইল কিছু খুচরো স্মৃতি, কিছু দীর্ঘশ্বাস, কিছু আবেগ, অনুভূতি, কিছু আপন সম্পর্ক। আগুন নেভানোর কাজ চলছে। খবর পেয়ে উর্মির বাড়ির লোক তুহিন ছুটে এলো। রেবেকা বুক থাবড়ে চিৎকার করে কাঁদছে। তুহিন তীব্র শোকে কাঁদতেই ভুলে গেল, একটু আগেই তো মেয়েটার সাথে কথা হলো, ভালোবাসাবাসি হলো। ঘণ্টাখানিকের ব্যবধানে সব কেমন এক নিমেষে শেষ হয়ে গেল। তুহিন তো উর্মির কাছ থেকে মুক্তির স্বাদ পেতেই চেয়েছিল, কিন্তু মেয়েটা যে চিরতরে মুক্তি দিয়ে চলে যাবে কে জানতো। ভাঙাচোরা পোড়া ফ্ল্যাটে গিয়ে উর্মির কোনো চিহ্ন পাওয়া গেল না, শুধু নাভিটা জলজল করছে। রেবেকা কাঁদতে কাঁদতে বলল, আমাকে এক মুঠো পোড়া ছাই দেন না স্যার, আমি বাড়ি গিয়ে মেয়েটাকে কবর দেব। ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম? আমার স্বামী সন্তানরা সব একে একে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুহিন অনুভূতি শূন্যে হয়ে বসে আছে। চিৎকার করে কাঁদতে কাঁদতে একসময় চোখের জলও শুকিয়ে গেছে। তুহিনের বাড়ির লোকে খবর দেওয়া হয়েছে, নিতে আসছে। 2জন কনস্টেবল তুহিনকে টেনে হিচড়ে বসা থেকে ওঠালো। তুহিনের বাবার অনুরোধে থানায় নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। তুহিন চেয়ারে মাথা এলিয়ে দিয়ে পকেটে হাত রাখতেই চিঠিটা হাতে বাজল। পকেট থেকে টেনে বার করলো, ভাঁজ খুলে পড়তে শুরু করলো। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে আমি আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি তুহিন। আমার জীবনটা কেন এত এলোমেলো হয়ে গেল বলতে পারো? তুমি আমার জীবনে এসেছিলে বড় অবেলায়, অনাকাঙ্ক্ষিতভাবে। আমি তখন নতুন নতুন মাফিয়া জগতে ঢুকে পড়েছি। এত ক্রিটিক্যাল মিশন শেষ করে মাইন্ড রিফ্রেশ করার জন্য দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াই। ঠিক তখনই সিলেটের চা বাগানে তোমার সাথে আমার প্রথম দেখা হলো। তোমাকে দেখার পর আমার এই অবাধ্য 2 চোখ সারা রাত জেগে রইল। তোমাকে যতই দেখি ততই দুর্বল হতে থাকি। একটা সময় মনে হলো এই ছেলেটাকে আমার যে কোনো মূল্যে চাই। তোমাকে পাওয়ার পর আমি মন খুলে হাসতে শিখেছিলাম, বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে শিখেছিলাম। জানি বিশ্বাস করবে না, তবুও বলি,
আমি অনেক চেষ্টা করেছিলাম এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে তোমার সাথে নতুন করে সবটা শুরু করতে, কিন্তু ওরা আমাকে ছাড়তে দিল না। অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে আমাদের মাঝে বিশাল ঝগড়া। হয়তো ততদিনে ওরা আমার থেকেও ভালো কাউকে পেয়ে গিয়েছিল। আসলে এই প্রফেশনটাই এমন, একজনকে শেষ করে অন্যজন ফিল্ডে নামে। তারা কোনো প্রমাণ রাখতে চায় না। গোপন সূত্রে খবর পেয়েছি ওরা আজ এই ফ্ল্যাটে হামলা করতে আসবে। আমি মরি, চোখের সামনে আমার জন্য তোমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে দেখতে পারবো না। ভালোবাসি তো, কি করে তোমার মৃত্যুর কারণ হই বলো তো? তাই তো আচার খাওয়ার নাম করে খুব কৌশলে তোমাকে সরিয়ে দিলাম। যদিও ওদের হাতে মরার আমার একটু ইচ্ছে নেই। যে নষ্ট জীবন আমি একটু একটু করে নিজে হাতে তৈরি করেছি, সেই মরিচা ধরা ঘুনে খাওয়া জীবন আমি নিজে হাতে শেষ করব। আমি মন থেকে দোয়া করি তুমি জীবনে অনেক সুখী হবে। শুধু তোমার মনের গোপন কুঠুরিতে আমার 2 অক্ষরের নামটা একটুখানি লিখে রেখো। সব সময় মনে করার দরকার নেই, হঠাৎ হঠাৎ মনে করলেই হবে। তুমি তো ভালো ছেলে, আমার এই অন্তিম সময়ের ছোট্ট চাওয়াটুকু পূরণ করো, কেমন? ইতি, উর্মি। চোখের জলে পুরো চিঠিটা শেষ করল তুহিন। ভালোবাসা এত অসহায় কেন? পরিশিষ্ট। অনেক বছর পর ঢাকার এক বিলাসবহুল ফ্ল্যাটের সামনে ঘুরতে এলো তুহিন বউ বাচ্চা নিয়ে। তুহিনের 8 বছরের মেয়ে কৌতূহলী কণ্ঠে বলল, বাবা, এই ফ্ল্যাটেই কি সেই রূপকথার গল্পের খারাপ মেয়েটি থাকতো? হ্যাঁ। ইস, মেয়েটার কত কষ্ট ছিল তাই না বাবা? হ্যাঁ মামনি, এখনো তোমার মেয়েটার কথা মনে পড়ে বাবা? তুহিন হেসে দিয়ে ছোট্ট মেয়েটির সিল্কি সুন্দর চুলগুলো এলোমেলো করে দিল। তারপর বুকের বাম পাশে হাত রেখে আনমনে বলল, একটু একটু। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।